আমি তার সন্ধ্যামালতী। রাইটার DRM সোহাগ। পর্ব 5-6। আকাশ সন্ধ্যার মুখ থেকে একবারের জন্য ও সৃষ্টি সরায়নি। মাথায় প্রচণ্ড চাপ লাগছে। তার সাথে কি হচ্ছে সে বুঝতে পারছে না। কিছু একটা মনে পড়তেই আকাশের চোখমুখ শক্ত হয়ে যায়। তার মতে মেয়েরা হয় ছেলেলোভী, একটু ভালোভাবে বলতে গেলে এভির ভাষায় মেয়েরা ছেলেদের টাকা লোভী। তার মধ্যে সন্ধ্যা তাকে দেখার পর থেকে গায়ের মধ্যে উঠে আসছে, এতে সে সন্ধ্যাকে আরো নিম্নমানের মেয়েদের কাতারে ফেলল। ইচ্ছে করল মেয়েটাকে জাস্ট ছুঁড়ে ফেলতে, কিন্তু সন্ধ্যার মুখের দিকে তাকালে সে কেমন শান্ত হয়ে যায়। মেয়েটির গায়ের রং শ্যামলা। আকাশ মনে করার চেষ্টা করল চাপা গায়ের রং তার পছন্দ কিনা, কিন্তু মনে করতে পারল না। সে তো কোনো মেয়েকেই পছন্দ করে না, তাহলে এই মেয়েটা দেখার পর থেকে তার এমন অস্থির লাগে কেন? আকাশ ঢোক গিলল। ধীরে ধীরে ডান হাত তুলে সন্ধ্যার গালে রাখে। ছেলেটির হাত কাঁপছে, কারণ জানে না। হৃৎস্পন্দনের অস্বাভাবিক গতিতে আকাশ হাসফাস করে, হয়তো সন্ধ্যার এভাবে জ্ঞান হারিয়ে ফেলা তার হাসফাস অনুভূতির কারণ। অথচ সে বুঝল না সে কি করছে তাও জানে। মস্তিষ্ক যা করতে বলছে সেও তাই করছে। অতঃপর আকাশ সন্ধ্যার গালে আলতো থা পপ রমিরে বলে, হ্যাঁ মেয়ে চোখ হলো। সন্ধ্যা নির্বিকার, নিশ্চিত মনে আকাশের বুকে মাথা ঠেকিয়ে রেখেছে। মুখজুড়ে বিষাদের ছোঁয়া। জেগে থাকলে হয়তো দুচোখ বেয়ে অনর্গল নোনাজল গড়িয়ে পড়ত, হয়তো দুঃখে, নয়তো আকাশের একটুখানি ছোঁয়া পেয়ে সুখে। আসমানি নওয়ানের দৃষ্টি আকাশের দিকে। ভদ্রমহিলা আকাশকে বুঝতে চাইছেন। কিছুক্ষণ আগে সন্ধ্যার সাথে বলা আকাশের কথাগুলোর অর্থ, আকাশের করা ব্যবহারের মানে খুঁজছেন তিনি। আকাশ সন্ধ্যাকে কোলে নিয়ে সোফায় শুয়ে দেয় লম্বা করে। এরপর সন্ধ্যার দিকে ঝুঁকতে গিয়ে থেমে যায়। খেয়ালে আসে সে কি করছে। নিজের কাজে নিজেই অবাক হয়। দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে যায়। পিছিয়ে যায় দুপা। দৃষ্টি এখনো সন্ধ্যার পানে। দোতলা থেকে ইরা লামিয়া বড় বড় পায়ে নিচে নেমে সন্ধ্যার দুপাশে বসে সন্ধ্যাকে ডাকে। এদিকে আসমানি নওয়ানের বিস্ময়ে দৃষ্টি আকাশের উপর। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে ছটফট করছে, স্থির নেই সে। মাথা ব্যথার পরিমাণ তীব্র হারে বাড়ছে। মেয়েটি তার সামনে আসলেই এমন হয়। আকাশ টিকতে না পেরে দুহাতে মাথার চুল টেনে ধরে। এক পর্যায়ে আকাশ চিৎকার করে বলে, এই মেয়েকে আমার সামনে থেকে সরাও, এক্ষুনি সরাও, নয়তো ওকে খুব নকরে ফেলবো আমি। কথাটা বলতে বলতে টেবিলের জোরে সোরে এক লাথি বসায় আকাশ। টেবিলের স্থায়ী হয় কয়েক হাত দূরত্বে। সকলে কেঁপে ওঠে আকাশের চিৎকারে। প্রচণ্ড অবাক হয়। লামিয়া যদিও রাস্তায় দেখেছে আকাশের ব্যবহার, তাই সে ততটা অবাক না হলেও ইরা আর আসমানি নওয়ানের অবাকের মাত্রা ছাড়িয়ে যায়। আকাশ সন্ধ্যাকে সহ্য করতে পারছে না। এটা কিভাবে সম্ভব? ইরা বাখারা হয়ে চেয়ে আছে। আকাশের বেশভূষায় যতটা অবাক হয়েছে, তার চেয়ে হাজার গুণ বেশি অবাক হচ্ছে সন্ধ্যার প্রতি আকাশের ব্যবহার দেখে। তার উপর আবার আকাশের সোনালী চোখ, যা তার কাছে সম্পূর্ণ এক নতুন চোখ। আসমানি নওয়ান এগিয়ে এসে দাঁড়ায় আকাশের সামনে। জিজ্ঞেস করে, তুমি সন্ধ্যাকে নিয়ে এরকম কথা কিভাবে বলছো আকাশ? আকাশ ভ্রু কুঁচকে তাকায়। বিরক্তি কণ্ঠে বলে, আমার যতদূর মনে পড়ে আমি কোনো মেয়ের সাথে মধুর সুরে কথা বলি না। তাছাড়া এই মেয়েটি ভীষণ গায়ে পড়া টাইপ। অসুস্থ হলে ডক্টরের কাছে যাওয়া উচিত, পাগল হলে পাগলাগারদের যাওয়া উচিত। বাট এই মেয়ে সব বাদ দিয়ে আমার পিছনে পড়েছে কেন? ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও মা, প্লিজ। আসমানি নওয়ান অবাক হয়ে শুধু দেখছেন আকাশকে। বলেন, আকাশ তুমি কি বলছো ভেবে বলছো? ও সন্ধ্যা তোমার। আকাশ মাঝখান থেকে বলে, কে এই মেয়ে? তুমি অরুণ সবাই এরকম রিয়েকশন কেন দিচ্ছ? সবাই মিলে পুরো মুডটাই নষ্ট করে দিয়েছ আমার। মনে হচ্ছে বাংলাদেশ আসাই ভুল হয়েছে, এই মেয়েকে বাড়ি থেকে বের করবে, নয়তো খুব খারাপ হবে বলে দিলাম। কথাটা বলে আকাশ একবার সন্ধ্যার দিকে তাকায়। যে মেয়েটা অচেতন অবস্থায় সোফার এক কোণায় পড়ে আছে। আকাশ দ্রুত চোখ বুজে নেয়। ডোক গিল ছেলেটা, না মেয়েটিকে সত্যিই আর নেয়া যাচ্ছে না, ভীষণ ছটফট লাগে। সে আর এখানে দাঁড়ায় না। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, আমার ঘরে এক কাপ চা পাঠাও, মাথা ব্যথা করছে। আমি নিচে নেমে যেন দেখি মেয়েটি এই বাড়িতে আর নেই। আসমানি নওয়ান বলার মতো কিছুই খুঁজে পাচ্ছেন না। হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। সেদিন আকাশ বেঁচে গিয়ে এতদিন কোথায় ছিল? আবারও আকাশের এই বেশভূষা কেন? আকাশ বড় বড় পায়ে উপরে উঠায় ভদ্রমহিলার চোখে পড়ে। আকাশের পিছনে গুজে রাখা ল
এসবে তিনি সামান্য অবাক হয়, কিন্তু সন্ধ্যাকে নিয়ে আকাশের মন্তব্যগুলো ভাবলে তার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। তিনি জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে আসলে আকাশ? আকাশ উত্তর করে, ইংল্যান্ড ছিলাম। কে বাঁচিয়েছে তোমায়? আকাশের ভ্রু কুঁচকে যায়, মায়ের প্রশ্নটা সে ঠিক বুঝল না। এদিক ফিরে জিজ্ঞেস করে, মানে? ভদ্রমহিলা অবাক হয়। আকাশ এরকম রিয়েকশন কেন দিচ্ছে? সে সত্যি কিচ্ছু বুঝতে পারছে না। আকাশ বলে, লাস্ট অনেকদিন তোমার সাথে কথা হয়নি। গো করে চলে গেলাম। তুমিও আমাকে ভুলে থাকলে। জানি তুমি একটু আধটু সেলফিশ আছো। বাবার মৃত্যু সংবাদটা পর্যন্ত আমাকে দাওনি। কাজটা তুমি ঠিক করনি মা। আকাশের কণ্ঠে রাগ। আসমানি নওয়ান বিস্মিত হয়। আকাশ এসব কি বলছে? আকাশ নিজে তার বাবার জানাজা পড়িয়ে আজ বলছে তাকে তার বাবার মৃত্যু সংবাদ কেন দেওয়া হয়নি। ভদ্রমহিলা আর কত অবাক হবে। আর রাগ করে চলে যাওয়ার কথা বলছে যে। প্রায় 3.5 বছর আগের কাহিনী আকাশ আজ কেন টানছে? মাঝে যে এত কাহিনী ঘটল সেসব কেন বলছে না? আকাশ তার মায়ের দিকে তাকালো, নিজেকে সামলে বলে, অনেক হিসাব নিকাশ করতে দেশে ফিরেছি। আপাতত তোমার জন্য সারপ্রাইজ আছে। তার আগে এই সন্ধ্যা নাকি রাত এই ঝামেলাকে আউট কর। কথাটা বলে আকাশ বড় বড় পা ফেলে তার ঘরে চলে যায়। এ পর্যায়ে এসে আসমানি নওয়ান বোধহয় অবাক হতে ভুলে গেল। আকাশের কথার আগামাথা কিচ্ছু বুঝল না। কি হয়েছিল, কি হচ্ছে কোনো কিছুরই আগামাথা খুঁজে পাচ্ছেন না তিনি। অতিরিক্ত দুর্বলতায় সন্ধ্যা জ্ঞান হারিয়েছিল। লামিয়া প্রায় অনেকক্ষণ যাবৎ সন্ধ্যার মুখে পানি ছিটানোর ফলে এক সময় সন্ধ্যার জ্ঞান ফেরে। ধীরে ধীরে চোখ মেললে তার মনে হয় চারপাশটা অন্ধকারাচ্ছন্ন। মাথাটা ঝিমঝিম করছে। সন্ধ্যাকে চোখ মেলে তাকাতে দেখে ইরা, লামিয়া দুজনেই স্বস্তি পায়। ইরা একবার সন্ধ্যার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল, আরেকবার আকাশের বলা একদম নতুন কথা শুনছিল, যা তার কাছে অযৌক্তিক লেগেছে। সন্ধ্যা লামিয়াকে ধরে উঠে বসে ধীরে ধীরে হেলান দেয় লামিয়ার সাথে। ঝাপসা দৃষ্টি চারদিকে ঘোরায়, কোথাও আকাশকে দেখতে পায় না। আবার কোথায় হারালো আকাশ। কিছুক্ষণ আগে আকাশের বলা কথাগুলো মনে পড়লে সন্ধ্যার চোখজোড়া বেজে যায়। আকাশ তাকে কেন চেনে না? কেন তাকে আর সোনা বউ বলে ডাকে না? শুধু দূরে সরিয়ে দেয়, অপরিচিতদের মতো আচরণ করে। একবার ও তাকে কাছে টেনে নেয় না। আগের মতো আর ভালোবাসে তাকায় না। উল্টে সে আকাশকে ধরতে গেলে মানুষটা তাকে মেরে দেয়। কেন এমন করছে আকাশ? সে কি তার আকাশ নয়? তার আকাশ তাকে কত ভালোবাসত। আর এই আকাশ, মেয়েটা একটুও মেলাতে পারে না। এখন সে কিভাবে থাকবে আকাশকে ছাড়া? সন্ধ্যা ঘাড় বাঁকিয়ে বাঁকিয়ে আকাশকে খোঁজে, কোথাও আকাশকে না পেয়ে সন্ধ্যা ভীত হয়। সত্যিই কি তার আকাশ আবারও হারিয়ে গেল? সন্ধ্যা ঢোক গিল। আসমানি নওয়ানের দিকে চেয়ে দুর্বল কণ্ঠে ডাক দেয়, আম্মা। সন্ধ্যার কণ্ঠে আসমানি নওয়ানের ধ্যান ভাঙে। ছেলের এতটা পরিবর্তিত রূপ দেখে সব খেয়াল হারিয়ে বসেছিলেন। আকাশকে ছাড়া সন্ধ্যাকে এই কয়টা মাস তারা কিভাবে সামলেছে শুধু তারাই জানে। আজ হঠাৎ আকাশকে দেখে সন্ধ্যার পাগলামিগুলো কি স্বাভাবিক নয়? কিন্তু আকাশ, সে যে সন্ধ্যাকে চিনছেই না। সন্ধ্যার বিধ্বস্ত মুখ দেখে আসমানি নওয়ানের বুকটা মুচড়ে ওঠে। দ্রুত পায়ে এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়ায়। তখনই সন্ধ্যা কান্নামাখা গলায় বলে, তোমার ছেলে কোথায় আম্মা? উনি আমাকে চেনে না কেন বলো তো? উনাকে একটু বোঝাবে। আজ দেখা হওয়ার পর থেকে তোমার ছেলে আমার সাথে এমন করছে। আমার খুব কষ্ট হয় জানো। আসমানি নওয়ান বলার মতো কিছু খুঁজে পায় না। চোখে মুখে অসহায়ত্ব, দুশ্চিন্তার গাঢ় ছাপ। কি বলবেন এই মেয়েটাকে? কিভাবে সান্ত্বনা দিবে মেয়েটাকে? তার নিজেরই অথই সাগরে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা হয়েছে। আসমানি নওয়ান বসলেন সন্ধ্যার পাশে। ভেঙ্গে যাওয়া সন্ধ্যাকে তার সাথে আগলে নেয়। সন্ধ্যা নিঃশব্দে চোখের পানি ফেলে। ইরা জিজ্ঞেস করে, আকাশ ভাইয়া এসব কেন বলল ফুপি? আসমানি নওয়ান ইরার দিকে তাকায়। ছোট করে বলে, জানি না। আকাশ ভাইয়ার চোখগুলো এরকম কেন? মণিগুলো একদম সোনালি। এটা কিভাবে? ইরার দ্বিতীয় প্রশ্নে লামিয়া সহ সন্ধ্যা ও তাকায় আসমানি নওয়ানের দিকে। সন্ধ্যা ভাঙা গলায় বলে, হ্যাঁ আম্মা, আমিও দেখেছি। উনার চোখগুলো তোমার ছেলের মতো নয়, একদম অন্যরকম। উনি কি তবে আকাশ নয় আম্মা? এজন্যই আমার সাথে এত খারাপ ব্যবহার করছে। এটুকু বলতে গিয়ে সন্ধ্যার দুচোখ বেয়ে টুপুটুপ করে নোনাজল গড়িয়ে পড়ে। মনে হচ্ছে আসমানি নওয়ানের উত্তর যেন পজিটিভ হয়। আবার মনে হয় উত্তর পজিটিভ হলে এটাই আকাশ। আর তার আকাশ তার সাথে এতটা অমানিক আচরণ করে, এটা সে কি করে মানবে? মেয়েটা কি চাইছে জানে না, শুধু জানে তার কষ্ট হচ্ছে।
এদিকে ইরার কথায় আসমানি নওয়ান ঢোক গিল। সন্ধ্যার দিকে তাকালে দেখল মেয়েটা মায়া মায়া মুখে তার দিকে চেয়ে আছে। ভদ্রমহিলা দুহাতে সন্ধ্যার ভেজা গাল মুছে দেয়। দীর্ঘশ্বাস ফেলে বলে, জন্ম থেকেই আকাশের চোখের মণি সোনালি। আসমানি নওয়ানের কথা শুনে সন্ধ্যা, ইরা, লামিয়া প্রচণ্ড অবাক হয়। আকাশের চোখ জন্ম থেকে সোনালি হলে তাদের চোখে কেন পড়ল না এটা? আসমানি নওয়ান সন্ধ্যাদের কৌতূহলী চাহনির উত্তর স্বরূপ বলে, আকাশ সবসময় লেন্স পরত, তাই ওর চোখ সবসময় কালো দেখাত। এবার সকলে আকাশের চোখের ব্যাপার বুঝল। ইরা জিজ্ঞেস করে, ফুপি আকাশ ভাইয়া কি সোনালি চোখ পছন্দ করে না? আসমানি নওয়ান বোধহয় একটু হাসলেন। উত্তর দেয়, সোনালি রং আকাশ আর আকাশের বন্ধুর ভীষণ পছন্দ ছিল। আকাশ তো দিনের কয়েক ঘন্টায় আয়নার সামনে কাটিয়ে দিত নিজের আনুকমন চোখের মণি দেখতে দেখতে। তাহলে লেন্স পরত কেন? সন্ধ্যার প্রশ্নে আসমানি নওয়ান তাকায়। মুখে মলিনতার ছোঁয়া ফুটে ওঠে। কিছু বললেন না তিনি। সন্ধ্যা এবার ফোপানি কণ্ঠে বলে, তাহলে এটাই তোমার ছেলে আম্মা। তবে সে আমায় চেনে না কেন? আসমানি নওয়ান অসহায় চোখে তাকায়। সন্ধ্যাকে বুকে আগলে নিয়ে স্নেহের হাত বুলায় মেয়ের মাথায়। তিনি যে নিজেই বুঝতে পারছেন না আকাশের এরূপ আচরণের পিছনে কারণ। জেডি হসপিটাল থেকে বের হলে পিছু পিছু নিয়াজও বেরিয়ে আসে। জেডিকে জোর করে টেনে একটি ক্যাফেতে এনেছে। সাথে অরুণ আছে। সামনে 3 কাপ কফি, যার 2 কাপ ইতিমধ্যে শেষ করেছে জেডি। অরুণ বিরক্ত চোখে চেয়ে আছে, নিয়াজ ধৈর্য নিয়ে বসে আছে। জেডি 3য় কাপ টেনে নিয়ে নিয়াজের দিকে তাকিয়ে বলে, খাবে তোমরা? একা একা খেতে বোরিং লাগছে। অরুণ দাঁত কিরমির করে বলে, গেল খাদ্যের বাদশা, গিলে আমাদের সত্যটা বলে উদ্ধার কর। জেডি রেগে তাকায়। ডান পা ডানে বামে নাচিয়ে টেবিলের নিচ দিয়ে জায়গা মতো একটা লাথি বসায়। অরুণ চোখ বড় বড় করে তাকায়। চোখ মুখ লাল করে বলে, ভালো হও জেডির বাদশা। জেডি কফির কাপে দুবার চুমুক দিয়ে হেসে বলে, আমার ভালোর ধোয়ায় তোর চোখ মুখ লাল হয়ে গিয়েছে। আর ভালো হতে পারবো না ড্যার। নিয়াজ অরুণের দিকে চেয়ে ভ্রু কুঁচকে তাকায়। অরুণ অদ্ভুত রিয়েকশন দিচ্ছে বলে মনে হলো। জিজ্ঞেস করে, কি হয়েছে অরুণ? অরুণ বহুকষ্টে উচ্চারণ করল, কিছু না। নিয়াজ জেডির দিকে তাকিয়ে বলে, জেডি প্লিজ আকাশের ব্যাপারটা ক্লিয়ার কর। আমার চেম্বারে যেতে হবে। জেডি বাঁকা চোখে তাকায়। ভাবলেশহীনভাবে বলে, মুড নেই। তুমি চেম্বারে যাও। অরুণ কটমট চোখে তাকায়। 1 ঘন্টায় 2 কাপ চা খেয়ে তাদের বসিয়ে রেখে এখন বলছে, মুড নেই। ইচ্ছে করছে একে জাস্ট খুন করে ফেলতে। নিয়াজের চোখে মুখে বিরক্তি। ঠান্ডা মাথার মানুষ সে, তাই নিজেকে সামলায়। মৃদুস্বরে বলে, জেডি আমি হয়তো তোমার উপকারে আসতে পারি। জেডি খুব মনোযোগ দিয়ে কফি খাচ্ছিল। নিয়াজের কথা শুনে ভ্রু কুঁচকে যায়। হেসে বলে, এভির সব থ্রু আমার উপকারে আসবে। ইন্টারেস্টিং। নিয়াজ একটু হেসে বলে, আকাশ আমাকে দেখলে পথ পরিবর্তন করে না, তবে তোমাকে দেখলে পথ পরিবর্তন করে। আর আমার কনভিন্স করার ব্যাপারে বেশ দক্ষ। মনে আছে? জেডি থমথমে মুখে তাকায়। তার মাঝে আগ্রহ দেখা গেল। স্মৃতির পাতায় কিছু দৃশ্য উকি দিল। তখন তাদের ভার্সিটিতে সেকেন্ড ইয়ার। এভি, জেডি 2 বন্ধু নিয়ম করে প্রতিদিন কার রাইডে বের হয়। জেডি গাড়ি চালাতে পারত না। শিখেছে ভার্সিটি ওঠার পর। শিখিয়েছে আকাশ নিচেই। প্রথম গাড়ি চালানো শেখার পর জেডি খুব আগ্রহ নিয়ে প্রতিদিন গাড়ি চালাতো। সাথে সবসময় আকাশ থাকত। প্রতিদিন গাড়ি চালাতে চালাতে এটা তার অনেকটা নেশার মতো হয়ে গিয়েছিল। দিনে সুযোগ না পেলেও রাতে যেত। একদিনের ঘটনা। রাত তখন 12টার কাছাকাছি। জেডি আজ অনেক ছোটাছুটির ফলে দিনে গাড়ি নিয়ে বের হতে পারেনি। তাই এই রাতে গাড়ি নিয়ে বের হয়। পকেট থেকে ফোন বের করে এভিকে কল করে। 2 বার রিং হলেও কল রিসিভ হয় না। জেডি উপায় না পেয়ে একাই গাড়ি নিয়ে বের হয়। গাড়ি চলছে তার মতো, রিল্যাক্স মুডে একদম ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে ব্যস্ত। গাড়ির স্পিড হাই। হঠাৎই জেডির খেয়ালে আসে অনেকক্ষণ যাবৎ তাকে একটি গাড়ি ফলো করছে। প্রথমে জেডি পাত্তা না দিলেও এখন ভাবাচ্ছে। সে যেদিকে যায়, পিছনের গাড়িটিও সেদিকে যায়। জেডি আয়নায় তাকে সূক্ষ্ম চোখে দেখছে তার পিছু পিছু আসা গাড়িটিকে। একসময় জেডি গাড়ির ব্রেক কষে। একই সাথে পিছনের গাড়িও থেমে যায়। জেডি বেশ অবাক হয়। সময় নষ্ট না করে সে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসে। এগিয়ে গিয়ে পিছনে দাঁড় করিয়ে রাখা গাড়ির কাছে গিয়ে দাঁড়ালে ভেতর থেকে আকাশ বেরিয়ে আসে। জেডি অবাক হয়ে বলে, তুই? সাথে সাথে জেডির ডাঙ্গালে শক্তপোক্ত এক থা পপ রপরে। জেডি মৃদু আর্তনাদ করে উঠল, উহ।
আকাশ জেডির কলার ধরে রেগে বলে, তোর সাহস কি করে হয় একা একা গাড়ি নিয়ে বের হওয়ার? জেডি গালে হাত দিয়ে থমথমে মুখে বলে, মনে হচ্ছে দাঁত পড়বে। আকাশ চোখ পাকিয়ে তাকায়। জেডি সাফাই গায়ে, সত্যি বলছি। মুখের ভেতর 4টে দাঁত নড়ে উঠল। উপরে 2টো, নিচে 2টো। আকাশ বিরক্ত হয়। এর 10টা কার্যকরী কথার মাঝে 9টা ভিত্তিহীন কথা থাকবেই। আকাশ জেডির কলার ছেড়ে গাড়িতে উঠে বসতে নিলে জেডি আকাশের হাত টেনে ধরে বলে, এভি রাগ করছিস কেন? আমি তোকে কল করেছিলাম, কিন্তু পাইনি। আকাশ রেগে তাকায়। জেডি এভির হাত ছেড়ে দ্রুত তার দুগালে হাত রাখে। ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আর মারিস না। আমি মারাত্মক ভালো গাড়ি চালানো শিখেছি। যেহেতু শিক্ষক তুই, দেখলি তো অনেক দূর চালিয়ে আসলাম। আকাশ উত্তর করে, বিশ্বাস হচ্ছে না। জেডি হতাশ হয়। খুব বুঝলো আকাশ তাকে নিয়ে রিস্ক নিতে চায় না, ভয় পায়। মানুষের বাবাও এত ভাবে না আকাশ তার জন্য যতটা ভাবে। তার মনে হয় আল্লাহ কাউকে একদিক দিয়ে অপূর্ণ রাখলে আরেক দিক দিয়ে পূর্ণ করে দেয়। আকাশ তার লাইফে সেরকমই এক পাওনা। জেডি হাসলো আকাশের দিকে তাকিয়ে। বলে, আরে ভাই, আমাকে কি তোর 5 বছরের বাচ্চা মনে হয়? আমার অ্যাক্সিডেন্ট হবে না, চাপ নিস না। আকাশ চোখ ছোট ছোট করে বলে, প্রুফ দে। যদি হেরে যাস তবে তোর গাড়ি চালানো একেবারে অফ। সাথে হাত পা আমি নিজ দায়িত্বে ভেঙে হসপিটাল ভর্তি করাবো। জেডি অসহায় চোখে তাকালো। সে আকাশের সাথে পারবে না খুব ভালো করে জানে। মিনমিন করে বলে, এটাই লাস্ট। এরপর থেকে তোকে কলে না পেলে আমার গাড়ি চালানো ক্যান্সেল। যা কনফার্ম। আকাশ ছোট করে বলে, গুড। কথার এদিক ওদিক হলে জেডি দুপা পিছিয়ে গিয়ে বলে, হবে না জান। আকাশ চোখমুখ কুচকে বলে, এসব ফালতু নামে ডাকবি না। জেডি হেসে বলে, ওকে জান। আকাশ তেরে গেলে জেডি দৌড় দেয়। পিছু ফিরে ডান হাত দিয়ে ফ্লাইং কিস দিয়ে হেসে বলে, আই জান ধর ধর। আমার খাঁটি ভালোবাসা উড়ে গেল। আকাশ ডান পায়ের জুতো খুলে জেডির দিকে ছুঁড়ে মারে। কটমট চোখে তাকায়। ভার্সিটির 2nd ইয়ারের এক ঘটনা। এবি আমার কথাটা শোন। আরে আমি ম্যাচে ছিলাম ইয়ার। ফোন চেক করতে ভুলে গিয়েছিলাম। একদমই মনে ছিল না তোর কথা। জেডি এভির পিছু পিছু যায় আর কথাগুলো বলে। রা গে এভি চোখমুখ লাল হয়ে আছে। গত 3 ঘন্টা যাবৎ গাড়ি নিয়ে জেডির জন্য অপেক্ষা করেছে ঢাকা ভার্সিটির কার্জন হলের পাশে একসাথে কার রাইডে যাবে বলে। কল দিয়েছে প্রায় 50টা। যদিও এভির জায়গায় জেডি হলে 5,000টা কল দিয়ে দিত। এভির মতো মানুষের জন্য 50টা কলই 5 লাখের সমান। কিন্তু বেচারা জেডি বুঝতে পারেনি। একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এভি কোনো কথাই শুনল না। জেডিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে তার গাড়িতে উঠে জায়গাটি প্রস্থান করে। জেডি অসহায় চোখে চেয়ে রইল। এখন কি করবে? নিজের উপর চরম বিরক্ত হয়। কোন দুঃখে ফুটবল খেলতে গিয়েছিল কে জানে। ডান পায়ে একটি শট দেয়ার মতো করে বিড়বিড় করে, টের খেলা। ঘড়ির কাঁটায় তখন রাত 8টা। জেডি অসহায় দৃষ্টিজোড়া চারিদিকে বুলিয়ে নেয়। ডান হাত উঠিয়ে হাতঘড়িতে সময় দেখল। মাথা উঠিয়ে সামনে তাকালে দেখল একটি মেয়ে তার দিকে দৌড়ে আসছে। জেডি ভ্রু কুঁচকে তাকায়। তার থেকে মেয়েটির দূরত্ব আর 2 হাত। তখনই জেডি দ্রুত ডান দিকে সরে দাঁড়ায়। এরপর বা পা মেয়েটির সামনে বাড়িয়ে দিলে মেয়েটি জেডির পায়ের সাথে বেঁধে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। মৃদু আর্তনাদ করে ওঠে। জেডি হাসে। মেয়েটির সামনে হাঁটু গেড়ে বসে দুঃখ পাওয়ার ভান করে বলে, ইস, বেশি ব্যথা পেয়েছ ড্যার। জেডি মুখে মিথ্যে দুঃখ মিশে, অথচ ঠোঁটের কোণে বাঁকা হাসি। মেয়েটি মাথা উঁচু করে অসহায় চোখে তাকায়। কাদো কাদো মুখ করে বলে, কিভাবে পড়ে গেলাম বুঝলাম না। আমাকে একটু তুলবে প্লিজ জ্যাক। কথাটা বলার সাথে জেডি মেয়েটির ডান গালে কষিয়ে এক পপ মেরে দেয়। মেয়েটি হতভম্ব হয়ে যায়। জেডি রাগান্বিত স্বরে বলে, জ্যাক নাম সবার জন্য নয়। ছেলেটার কণ্ঠে তীব্র রাগ ঝরে পড়ছে। মেয়েটি জেডির দৃষ্টি দেখে ভয় পেল। জ্যাক নাম নেয় এত রেগে গেল কেন বুঝল না। কাদো কাদো মুখ করে বলে, তুমি আমাকে মারলে কেন জো? থেমে যায় জেডির দৃষ্টি দেখে। মিনমিন করে বলে, সরি জেডি। জেডি এবার ঠোঁট বাঁকালো। রাগান্বিত মুখে মুহূর্তেই হাসির ছাপ দেখে মেয়েটি অবাক হয়। উঠার জন্য জেডিকে ধরতে চাইল কিন্তু বলার সাহস পায় না আর। একটা পপ রখেই চাপার দাঁত নড়ে গিয়েছে মনে হচ্ছে। মেয়েটি নিজেই ধীরে ধীরে উঠে দাঁড়ায়। জেডিকে চলে যেতে দেখে মেয়েটি দ্রুত জেডির সামনে দাঁড়িয়ে বলে, জেডি তোমার সাথে আমার কথা আছে। জেডি মেয়েটির দিকে একটু ঝুঁকে পড়ে।
মেয়েটির সাথে সাথে পিছিয়ে যায়। ডোক গিলে তাকায়। জেডি ভ্রু নাচিয়ে বলে ফ্যালো ড্যার। মেয়েটি জেডিকে খুব মন দিয়ে দেখে। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁট বাঁকিয়ে হাসছে ছেলেটা। মেয়েটি মুগ্ধ চোখে চেয়ে আছে। সে জেডি আর এভির ব্যাচের স্টুডেন্ট। এদের দুই বন্ধুকে ভার্সিটির কে না চেনে। দুজন দেখতে যেমন সুন্দর, তেমনি এদের মাঝে বন্ডিং মাশাআল্লাহ। মেয়েটি জেডিকে পছন্দ করে, কিন্তু সে বলার সাহস পাচ্ছিল না। তার কিছু ফ্রেন্ড বলেছিল জেডি নাকি গে। কারণ আছে অবশ্য। জেডি এভিকে জান বলে ড্যাকের সাথে এরকম অনেক উদ্ভট আচরণ করে। মাঝে মাঝে অনেকে কনফিউজড হয়ে যায় এদের সম্পর্কটার নাম আসলে কি এই ভেবে। তাদের মধ্যে জেডির সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির ধারণা অশ্লীল ছিল, কিন্তু এই ভুল আজ ভেঙেছে। সে খুব ভালোভাবে শুনেছে জেডি মানুষটাই এরকম, অন্তত এভির প্রতি ভীষণ পজেসিভ। এর পিছনের কারণ তারা জানে না, তবে এটুকু জানে এভি জেডি ভীষণ ভালো বন্ধু। মেয়েটি মিনমিন করে বলে, আমি কি তোমাকে জ্যাক বলে ডাকতে পারি? জেডি সোজা হয়ে ফোনে এভিকে ট্রাই করছিল। কল রিসিভ হয় না। মেয়েটির প্রশ্নে সে দৃঢ় কণ্ঠে বলে, নো। কেন? জেডি রেগে তাকায়। থাক পপ। অরটার কথা মনে পড়তেই মেয়েটি ঢোক গিল। মিনমিন করে বলে, আমি শুনেছি তুমি আর এভি অনেক ভালো ফ্রেন্ড। জানি তোমার গার্লফ্রেন্ড নেই, আর তুমি বিয়ে করার জন্য মেয়ে খুঁজছো এটাও জানি। বিয়ে করার জন্য মেয়ে খুঁজছে কথাটা শুনতেই জেডির মুখ থমথমে হয়ে যায়। মেয়েটি শান্ত জেডিকে দেখে সাহস করে বলে, আমি তোমাকে পছন্দ করি। তুমি কি আমাকে বিয়ে করবে জেডি? জেডি ভ্রু কুঁচকে তাকায়। সব হতা নিহাসি হেসে বলে, রিয়েলি? মেয়েটি ঢোক গিলে বলে, হুম। জেডি গলা ছেড়ে বলে, গুড। কবে বিয়ে করতে চাও? মেয়েটি খুশি হলো, ভাবলো জেডি সত্যিই তাকে বিয়ে করবে। উত্তর দেয়, তুমি যখন বলবে তখনই। এখন বললে এক্ষুনি। জেডি মেয়েটির দিকে দুপা এগিয়ে আসে। মেয়েটির চোখে চোখ রেখে হাসে। এত কাছ থেকে জেডির স্নিগ্ধ হাসি দেখে মুগ্ধ হয়ে দেখে মেয়েটি। জেডি আরেকটু ঝুঁকল। মেয়েটি চোখ বুজে নেয়। জেডির হাসি দীর্ঘ হয়। পিছনে ডান হাত নিয়ে মেয়েটির বা হাত মুছে ধরে চেঁচিয়ে ওঠে মেয়েটি, চোখ মেলে তাকায়। মুখাবয়বে তীব্র ছাপ। মনে হচ্ছে হাত ভেঙে গেল। কান্নামাখা গলায় বলে, জেডি আমার হাত ছাড়ো প্লিজ। জেডি বাঁকা হেসে বলে, নো এডার। যেহেতু তুমি আমাকে এক্ষুনি বিয়ে করতে চাও, সো তোমার হাত এক্ষুনি তে হবে। থায় মেয়েটি চোখ মুখ কুঁচকে নিয়েছে। জেডি মেয়েটির চোখে দৃষ্টি রেখে এক চোখ টিপ দেয়। বাঁকা হেসে বলে, আমার প্রাইমারি দোজ কেমন লাগছে ড্যার? ইতোমধ্যে মেয়েটির চোখ বেয়ে অশ্রু গড়িয়েছে। কান্নামাখা গলায় বলে, আমার হাত ভেঙে যাচ্ছে জেডি, প্লিজ ছাড়ো। জেডি আফসোসের সুরে বলে, হাত ভেঙে ফেলার মুড সেট আপ হয়ে গিয়েছে। কিচ্ছু করার নেই। কথাটা বলে জেডি ভীষণ আফসোসের ভঙ্গি করে। সামনে নিয়াজকে রাস্তায় দেখে জেডি কিছু ভাবল। মেয়েটির হাত ছেড়ে পকেট থেকে রুমাল বের করে ডান হাত মুছল, যেন তার হাতে নোংরা লেগেছে। মেয়েটি ফোপাচ্ছে। মুচড়ে রাখা হাতটি বুলায়। হাত লাল হয়ে গিয়েছে। সে বিয়ে করার কথা বলায় জেডি যে এরকম রিয়েকশন সে একটুও বুঝতে পারেনি। এর মধ্যে জেডিকে রুমাল দিয়ে হাত মুছতে দেখে অবাক হয়। মেয়েটি বোধহয় বুঝো তার হাত ধরার কারণে জেডির এরকম রিয়েকশন। বিস্মিত কণ্ঠে বলে, জেডি তুমি আমার হাত ধরেছ বলে নিজের হাত এভাবে রুমাল দিয়ে। জেডি সামনের দিকে যেতে যেতে হেসে বলে, ইউ আর কারেক্ট ড্যার। মেয়েটি ভীষণ অবাক হয়ে চেয়ে রইল। সামান্য হাত ধরায় এরকম রিয়েকশন। এভি এরকম করলেও মানা যেত, কিন্তু জেডিকে দেখে মোটেও এরকম ছেলে মনে হয়নি। জেডি পিছন থেকে নিয়াজকে টেনে এনে তার গাড়িতে বসিয়ে দেয়। নিয়াজ বেচারা বুঝতেই পারেনি, অবাক হয়ে বলে, আরে আরে কি করছো? আমাকে মেডিকেল যেতে হবে। জেডি গাড়ি স্টার্ট দিয়ে বলে, তোমাকে মেডিকেল নিয়ে যাচ্ছি। তুমি হাঁটছিলে বলে আমার ভীষণ কষ্ট হচ্ছিল মাই ড্যার। নিয়াজ কি বলবে বুঝলো না। জেডি যে মজা করলো তা বুঝেছে সে। চুপ থাকলো। এমনিতেও তার ক্লাসের সময় হয়ে গিয়েছে। হসপিটাল এসে জেডি একটি কেবিনে বসে আছে। ডান পায়ের প্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে পা উঁচু করে রেখেছে। একজন ডক্টর জেডির পা ব্যান্ডেজ করছে। জেডির পাশে নিয়াজ দাঁড়ানো। সে অদ্ভুত চোখে চেয়ে আছে জেডির দিকে। জেডির কানকারখানা বোঝার চেষ্টা করছে। এর যে কি হয়েছে? একদম সুস্থ সবল পাটাকে ব্যান্ডেজে মুড়িয়ে কি করবে কে জানে। ব্যান্ডেজ শেষে জেডি নিয়াজের উদ্দেশ্যে বলে, নিয়াজ এভিকে একটা কল কর। নিয়াজ ভ্রু কুঁচকে বলে, কেন? জেডি বিরক্ত চোখে তাকায়। নিয়াজ ও বিরক্ত হয়ে আছে। বেশি দিন হয়নি তার প্রোফ এক্সাম হয়েছে।
সেকেন্ড ইয়ারে উঠে মাত্র কয়েকদিন ক্লাস করেছে। ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, অথচ জেডি তাকে যেতে দিচ্ছে না। আবার উদ্ভট সব কাজকর্ম করছে। নিয়াজকে স্ট্যাচু দেখে জেডিকে বিরক্তি মাখা কণ্ঠে বলে, এভিকে কল দিয়ে বল আমি অ্যাক্সিডেন্ট করেছি। নিয়াজ অবাক হয়ে বলে, তুমি তো একদম সুস্থ। আমি মিথ্যা বলবো কেন? আমি এসব পারবো না। জেডি রেগে বলে, নিজের ভালো চাইলে চুপচাপ তাই কর যা আমি বলেছি। নিয়াজ থমথমে মুখে তাকায়। তার ক্লাসের টাইম চলে যাচ্ছে। কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। জেডি পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে বলে, নিয়াজের টুনি বাবু ছোট। এই খবর নিয়াজের মেডিকেলের মাঝে ছড়িয়ে দেয়। সাথে সাথে নিয়াজের পা থেমে যায়। দ্রুত জেডির দিকে চেয়ে বলে, কি বলছো তুমি এসব? জেডি হেসে বলে, কমন পড়েছে ড্যার। নিয়াজ ভীষণ বিব্রত বোধ করল। জেডি বাঁকা হেসে বলে, যা বললাম তা কর, তাহলে এই সত্য আর ছড়াবে না। নিয়াজ কটমট করে বলে, আমার কিছু ছোট নয়। জেডি ডানে বামে মাথা নেড়ে হাসতে হাসতে বলে, ও আচ্ছা আচ্ছা, এর মানে তোমার তুমি বাবু বড়। ওয়াও! নিয়াজের কান বন্ধ হয়ে আসে। ইচ্ছে করছে এই জেডিকে জাস্ট খুন করতে। কি পরিমাণ জঘন্য কথা বলে। কিন্তু কিছু বলল না। এমনিতেও জেডিকে তার সুবিধার মানুষ লাগে না। কথা না শুনলে তার মানসম্মান নিয়ে টানাটানি করবে এই ছেলে। হতাশ কণ্ঠে বলে, আকাশকে কল করছি। জেডি ছোট করে বলে, গুড। প্রায় 15 মিনিটের মাথায় আকাশ হতদন্ত হয়ে হসপিটালে আসে। নিয়াজের থেকে শুনেছে জেডি অ্যাক্সিডেন্ট করেছে। দিকবিদিক হারিয়ে হাঁটতে গিয়ে নিয়াজের সাথে ধাক্কা খায়। নিজেকে সামলে হাঁপানো কণ্ঠে জিজ্ঞেস করে, জ্যাক কোথায় নিয়াজ? নিয়াজ তাকায়। আকাশের চিন্তিত মুখ দেখে তার খারাপ লাগলো। আকাশ কত চিন্তা করছে আর এই জেডি আকাশের সাথে ফাজলামো করছে। নিয়াজকে চুপ দেখে আকাশ রেগে বলে, কি প্রবলেম, কথা বলছো না কেন? জ্যাক এর কিছু হলে তোমাকে ছাড়বো না আমি। নিয়াজ অসহায় চোখে তাকায়। এরা দুই বন্ধু দুই দিক থেকে তাকে চাপা দেয়, কি আজব। অতপর আকাশকে জেডির কেবিন দেখিয়ে দিলে আকাশ দ্রুত সেদিকে যায়। জেডি কেবিনে শুয়ে ব্যান্ডেজ করা পা নাড়ায় আর গুনগুন করে গান গায়। অপেক্ষা করছে এভির জন্য। হঠাৎই এভির কণ্ঠ ভেসে আসে, জ্যাক। সাথে সাথে জেডির পা থেমে যায়। গুনগুনানোর ইতি টানে। বাদিকে ঘাড় ফিরিয়ে এভির দিকে তাকায়। বেচারা ভীত হয়ে টোক গিলল। এভি তার পা নাড়ালো দেখে নিল কিনা এই ভেবে। এভি দ্রুত এগিয়ে এসে জেডির সামনে দাঁড়িয়ে বন্ধুর ব্যান্ডেজ করা পায়ের দিকে তাকিয়ে চিন্তিত কণ্ঠে বলে, এটা কিভাবে হলো জ্যাক? কথাটা বলতে বলতে একটু ঝুঁকে জেডির পা ধরলে জেডি চেঁচিয়ে ওঠে, আহ! মারাত্মক ব্যথা এভিজান। মনে হয় আমার এই পা কেটে ফেলতে হবে। তুই কেন রাগ করলি বলতো? আমার সব শেষ। ইস, এখন সবাই বলবে জেডি এভিজানের পা কাটা ফ্রেন্ড। এসব তুই কিভাবে সইবি বল? ভেবেই তো আমার এই কষ্টে বুকটা ফাটতে ফাটতে ফেটেই গেল মনে হয়। তুই এভির সব তো দৃষ্টি দেখে জেডি মুখের লাগাম টানল। মলিন গলায় বলে, না মানে ওই আর কি একটু কষ্ট হচ্ছে সেটাই প্রকাশ করছিলাম। এভি দাঁতে দাঁত চেপে বলে, কিছুই হবে না তোর। জেডি অসহায় কণ্ঠে বলে, না তুই বুঝতে পারছিস না এভিজান। আমি মনে হয় আর বাঁচব না। পায়ের ব্যথা বুকে আসলো বলে। আহ! এভি জেডির কলার ধরে রেগে বলে, আর একটা বাজে কথা বললে তোর আরেক পা সহ বাকি দুটো হাত কেটে মরার স্বাদ মেটাবো। বেয়াদব। নিয়াজ বিরক্ত চোখে চেয়ে আছে। কি পরিমাণ অ্যাক্টিং করে এই জেডি ভাবা যায়। এদিকে জেডি মনে মনে হাসে। এভিকে বলে তাকে বাসায় নিয়ে যেতে। তার এখানে ভালো লাগছে না। এভি রাজি হয়। হসপিটাল তাদের দুই বন্ধুর সবচেয়ে বিরক্তির জায়গা। তাই এখানে আর থাকলো না। এভি জেডিকে ধরে ধরে দাঁড় করালো। জেডি এভির কাঁধের উপর ভর দিয়ে ডান পা উঁচু করে রেখে একটু একটু করে এগোয়। কিছু দূরে এগিয়ে জেডি নিয়াজের দিকে তাকিয়ে এক চোখ টিপ দেয়। ঠোঁটের কোণের সূক্ষ্ম হাসি। নিয়াজ চোখ ছোট ছোট করে তাকায়। ডেকে ওঠে, আকাশ। আকাশের পা থেমে যায়। তাকায় নিয়াজের দিকে। জেডি ভস্ম করা দৃষ্টি দেয় নিয়াজের পানে। আজ যদি এভি কিছু জানে তবে তার সব যাবে। এর মান ভাঙে না। শালার গার্লফ্রেন্ডের পিছু কখনো যায়নি 2 মিনিট টাইম নষ্ট করতে। আর সেখানে এভির মান ভাঙাতে হালুয়া টাইট হয়। এবার কত কষ্ট করে একটা বুদ্ধি বের করেছে এটা ভেস্তে গেলে এই নিয়াজকে সে কুটি কুটি করে কাটবে। ভাবনা অনুযায়ী বলে, আমি সুস্থ হয়ে গেলে একজনকে খুব সুন্দর করে খুন করব এভি। এখন বেড রেস্ট নিব আর প্ল্যান করব। এভি বিরক্ত হলো। কিছু বলল না। নিয়াজকে চুপ দেখে সে জেডিকে ধরে আবারও এগিয়ে গেল। এদিকে জেডির কথা শুনে নিয়াজ ঢোক গিলল।
জেডি ভয় পাওয়ার মতোই মানুষ। এই ছেলে হাসতে হাসতে মানুষকে মেরে ফেলার কোনো ওয়ে বাদ রাখে না। মাস্তান ও ভালো আছে থেকে পুরনো কিছু স্মৃতিচারণ করে জেডি হাসল। স্কুল ভার্সিটি লাইফে এভির সাথে এরকম হাজারো দৃশ্য স্মৃতির পাতায় জমা হয়ে আছে। নিয়াজ ভ্রু কুচকে বলে, কিছু বলছো না কেন? আকাশের ব্যাপারটি ক্লিয়ার কর। জেডি হেসে বলে, তোমার টুনি বাবু যে বড়, এটা মেডিকেলে তোমার ক্লাসমেটদের জানাতে পারিনি বলে ভীষণ আপসেট আমি। নিয়াজ থতমত খেয়ে তাকায়। তার নিজেরও বোধ হয় কিছু মনে পড়ল। অরুণ চোখ ছোট ছোট করে বলে, টুনি বাবু কি? নিয়াজ কটমট দৃষ্টিতে জেডির দিকে তাকায়। জেডি হাসে। অরুণের দিকে ঝুঁকে বলে, এটা সব ছেলেদের থাকে ড্যার। তোরও আছে। আয় দেখাচ্ছি। সাথে মাপটাও বলছি। কথাটা বলে জেডি বা হাত অরুণের দিকে এগিয়ে নিলে অরুণ চেঁচিয়ে ওঠে। দ্রুত দাঁড়িয়ে যায়। রেগে বলে, জেডির বাচ্চা তোকে ছাড়ব না আমি। জেডি চেয়ারে হেলান দিয়ে মাথা পিছন দিকে ঠেকিয়ে রেখে হাসছে। নিয়াজ হতাশ চোখে চেয়ে এসব রেখে সে বলে, জেডি, আকাশ অ্যাক্সিডেন্ট করেছিল। তুমি ওকে কোথায় পেলে? আরও এতদিন কোথায় ছিল? কেন আসেনি এখানে? রিকোয়েস্ট করছি ক্লিয়ার কর। জেডি দীর্ঘশ্বাস ফেলে বলে, এবি আমার কাছে কেন থাকবে? এবি নিজের মতো ছিল। ও ওর লাইফ নিয়ে বিজি ছিল। এটুকু বলে থামে। অরুণ রেগে বলে, ফা জ লা মো করছিস? আকাশ সন্ধ্যাকে চিনতে পারছে না কেন? আর জেডি রেগে বলে, চুপ থাক, নয়তো গুলি সোজা তোর মাথায় ঢুকবে। নিয়াজ অরুণকে শান্ত করল। জেডিকে বলতে বলে। জেডি সময় নেয়। কিছু ভাবছে হয়তো। এরপর বলে, অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমি জানি না, তবে ওকে আমি আধমরা অবস্থায় পেয়েছি। ডিটেইলস বলার মুড নেই। অরুণ রেগে বলে, তুই আকাশকে জীবিত পেয়ে আমাদের একটা খবর দিলি না কেন? অরুণের কথা শুনে জেডি ভ্রু কুঁচকে তাকায়। হঠাৎই শব্দ করে হেসে ফেলে। ডান পা বা পায়ের উপর তুলে ডান হাত মুষ্টিবদ্ধ করে কপালে ঠেকিয়ে হাসে। প্রায় 3 মিনিটের মাথায় তার হাসি সংকুচিত হয়ে আসে। ইতোমধ্যে চোখে মুখে ক্রোধ জমাট বেঁধেছে। অরুণের দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, রিয়েলি? যারা আমাকে আর এভিকে আলাদা করার জন্য এত কিছু করেছে, তাদের কাছে আমি এভির খোঁজ দিব? হাউ ফানি। আমার সাধ্য থাকলে এভিকে কখনোই তোদের কাছে ফিরতে দিতাম না। কখনোই না। এটুকু বলে জেডি চোখ বুজে দুবার শ্বাস নেয়। নিজেকে শান্ত করে চোখ মেলে শীতল কণ্ঠে বলে, তোর মরার ভয় করে না অরুণ? জেডির বলার ধরন অদ্ভুত। অরুণ চোখ গিলল। নিয়াজ ও কিছুটা ভয় পেল। জেডি অরুণের ভীত মুখ দেখে আবারও উচ্চস্বরে হেসে দেয়। অরুণ নিজেকে সামলে বলে, আমি মরার ভয় করি না জেডি। অন্তত তোর হাতে তো নয়ই। কারণ আমি জানি তুই আমাকে আর আন্টিকে কখনোই মারবি না। জেডি থমথমে মুখে তাকায়। শক্ত গলায় উত্তর করে, যদি তুই আর তোর আন্টি এভির রিলেট না হতি, তোরা মরলে যদি এভি কষ্ট না পেত, আইসর তোদের দুজনকে ঠিক কত টুকরো করতাম, কল্পনাও করতে পারতি না। অরুণ অবাক হলো না। কারণ উত্তরটি তার মনের মতোই হয়েছে। নিয়াজ দীর্ঘশ্বাস ফেলল। জেডির বলা কথার পিছনে কারণগুলো সে জানে। সামান্য অবাক হলো আকাশের প্রতি এখনো জেডির সেই একই চিন্তাধারা দেখে। জেডির উদ্দেশ্যে সে বলে, তুমি একটুও বদলাওনি। জেডি তাকালো নিয়াজের দিকে। মুখটা মলিন হয়। কনুই পর্যন্ত গোটানো শার্টের হাতে আরেকটু উপরে উঠায়। বুকের কাছে দুটো শার্টের বোতাম খুলে পিছন দিকে হেলান দিয়ে চোখ বুজে নেয়। হাসল খুব সামান্য। ক্লান্তির সুরে আওড়ায়, বাত এভি বদলে গিয়েছে। গত 7 বছর আগে হঠাৎ বদলে গেল। কি আজব। অরুণ বলতে নেয়, তোর মতো। নিয়াজ অরুণকে থামিয়ে দেয়। জেডি তাকায় অরুণের দিকে। কিছু বলল না। নিয়াজ বলে আকাশের ব্যাপারটি ক্লিয়ার করতে। জেডি নিয়াজের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, ফার্স্টে এভি আমাকেও চিনত না। মাঝে মাঝে চিনত। ভালোভাবে কথা বলতো। আবার মাঝে মাঝে চিনত না। যেন আমাকে চেনে না, আমি ওর অপরিচিত। রাগ করে নয়। একদম সত্যিই অপরিচিতদের মতো বিহেভ করত। এভাবে কয়েক মাস গিয়েছে। রিসেন্টও একদম আগের মতো বিহেভ করা শুরু করলো। ফার্স্টে আমার সাথে ঝামেলার কথা মেবি মনে ছিল না। রিসেন্ট মনে পড়েছে। অরুণ ভ্রুকুচকে বলে, মনে পড়লে ও সন্ধ্যাকে চেনে না কেন? জেডি বিরক্ত হয়ে বলে, কারণ এভির কোনো মেয়েকে চেনার কথা নয়। ফালতু কথা বলে আমার রাগ বাড়াবি না বলে দিলাম। অরুণও বিরক্ত হলো। মাঝখান থেকে নিয়াজ বলে, বুঝেছি। আকাশের অ্যামনেশিয়া উপসর্গ দেখা দিয়েছে। রিসেন্ট কিছু স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে। মানসিক আঘাত বা মাথায় আঘাত পেলে এই উপসর্গ দেখা যায়। এবার অরুণ অনেক কিছু বুঝল।
আসমানি নওয়ান কিছুক্ষণ আগে তাকে কল করে বলেছিলেন আকাশ গত প্রায় 3.5 বছর আগের কথা বলছে। এর মানে গত 3.5 বছর আগে আকাশ আসমানি নওয়ানের সাথে রাগ করে ইংল্যান্ড গিয়েছিল, এটাই তার মাথায় আছে। এরপরের সব স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে। এই জন্যই কিছু মনে নেই আকাশের। এমনকি তার বাবার তত্ত্ব পর্যন্ত মনে নেই। একে একে হিসাব মিললে অরুণ শুকনো ঢোক গিলল। এখন সন্ধ্যার কি হবে? আকাশ আবারও আগের মতো হয়ে গিয়েছে। ও কার কথা শুনবে, কার কথা মানবে? অরুণ জেডির উদ্দেশ্যে বলে, তোর অনুপস্থিতিতে আকাশ যথেষ্ট ভালো হয়ে গিয়েছিল। তুই সাথে থেকে আবারও ওকে কি বানিয়েছিস? জেডি রেগে বলে, এভিকে আমি 3 বছর আগে যেমন দেখেছি আজও সেম দেখছি, তাছাড়া এভি এভির মতো। ও কারো কথা শুনলে সবার আগে আমার কথাই শুনতো। অরুণ মানে না। তুই আসলেই খুব খারাপ। বাকিটুকু শেষ করার আগেই জেডি পিস্তল বের করে অরুণের পায়ের পাশে একটি গুলি করে দেয়। অরুণ লাফিয়ে ওঠে। নিয়াজ ও পেয়েছে। অরুণকে লি লাগেনি বিধায় স্বস্তির নিঃশ্বাস ফেলে জেডি ক্যাফে থেকে বেরিয়ে যেতে বলে, পরের বার ছাড় পাবি না। এভির অজুহাতেও না। মাইন্ড ইট। আর নিয়াজ কান খুলে শুনে রাখো, এভির চোখে লেন্স পরাবে না। কথার হেরফের হলে এটুকু বলে জেডি পিছু ফিরে উদ্ভট এক হাসি দেয়। এক চোখ টিপ দিয়ে বলে, বুঝেছ ড্যার। এরপর জেডি ক্যাফে থেকে বেরিয়ে যায়। নিয়াজ শান্ত হয়ে ভাবনায় ব্যস্ত। আকাশের সোনালি চোখ জেডির পছন্দ বলে আকাশ চোখের লেন্স পরে। আসমানি নওয়ান জেডির অস্তিত্ব মুছতে ছেলেকে অন্ধ বানাতেও রাজি। আর জেডি অয়ং রমানব বলা যায়। তবে এই জেডি এভির জন্য অনেক কিছুই সয় নেয়। কথাগুলো ভেবে নিয়াজ দীর্ঘশ্বাস ফেলল। সৌম্য ফলমূল হাতে নিয়ে বাসার ভেতর প্রবেশ করে। ডাইনিংয়ে সবাইকে চুপচাপ বসে থাকতে দেখে এগিয়ে আসে। দাঁড়ায় সন্ধ্যার সামনে। সন্ধ্যাকে নিঃশব্দে চোখের জল ফেলতে দেখে সৌম্য বিচলিত হয়। কেঁদে কেটেই তার বোনুর শরীর এত খারাপ হয়েছে। হাতের ব্যাগগুলো ইরার হাতে দিয়ে দ্রুত বোনের পাশে বসে সন্ধ্যার গালে হাত রেখে সন্ধ্যাকে তার দিকে ফিরিয়ে বলে, আবার কাঁদছিস কেন বনু? অসুস্থ হয়ে যাবি তো? সন্ধ্যা বিড়বিড় করে, আকাশ আবার চলে গিয়েছে ভাইয়া। আকাশ। সৌম্য তার বনুর মাথায় হাত বুলিয়ে বলে, এসব আর ভাবিস না বনু। আকাশ ভাইয়া তো নেই। কেন এমন করছিস? সৌম্য কথায় আসমানি নওয়ান সহ ইরা লামিয়া তাকায়। তিনজনের দৃষ্টিতে অসহায়ত্ব। আকাশ ফেরায় তারা যতটা খুশি হয়েছিল তার চেয়ে বহুগুণ কষ্ট পাচ্ছে আকাশের অদ্ভুত আচরণে। তারা সৌম্যকে কিভাবে বলবে আকাশ তার বনুকে দেখলে শুধু দূর দূর করে। বোনকে কত শত কথা বলে সান্ত্বনা দিত। সে যখন দেখবে তার বোন যার জন্য এত পাগলামি করে সেই মানুষটাই সন্ধ্যার থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন সৌম্য রিয়েকশন কেমন হবে? সৌম্য এত থমথমে পরিবেশ আজ করতে পেরে চারপাশে তাকালে দেখল আসমানি নওয়ান একটি চেয়ারে ভীষণ চিন্তিত মুখে বসে আছে। ইরার দিকে তাকিয়ে কিছু বলতে চায়, তখনই দোতলা থেকে পরিচিত কণ্ঠে সৌম্য ডাক ভেসে আসে। সৌম্য থমকায়। দৃষ্টি ইরার পানে এখনো। সে কি ভুল শুনল? ইরার চোখ থেকে দৃষ্টি সরিয়ে ফেলতে ভয় করছে। তার বনুর মতো কি তার ও ভ্রম হচ্ছে? সে কেন আকাশ ভাইয়ার কণ্ঠ শুনতে পাচ্ছে? সৌম্য ঢোক দিলে দৃষ্টি ঘোরালে দেখল আকাশ সিঁড়ি বেয়ে নিচে নামছে। সৌম্য বিস্ময়ে দৃষ্টিতে তাকায়। আওড়ায়, আকাশ ভাইয়া। আকাশ ধীরে ধীরে নামতে থাকে। দৃষ্টি সৌম্য রপানে। আসমানি নওয়ান, সন্ধ্যা, ইরা, লামিয়া ভীষণ অবাক হয়। আকাশ সন্ধ্যাকে চিনল না, অথচ সৌম্যকে এক দেখায় চিনে ফেলল। সৌম্য আকাশকে দেখে সোফা থেকে উঠে দাঁড়ায়। এর মানে বনু সত্যি বলছিল। আকাশ ভাইয়া সত্যিই এসেছে। এই তো এসেছে, তার সামনে দাঁড়িয়ে আছে। সৌম্য হাত পা কাঁপছে মনে হলো। কিভাবে সম্ভব এটা? কাপা হাতে দুচোখ ডলে ছেলেটা। এরপর আবারও তাকালে অবিকল আকাশকে দেখে সৌম্য রিয়েকশন দিতে ভুলে যায়। হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। আকাশ কিভাবে বেঁচে গেল? এতদিন কোথায় ছিল? আজ হঠাৎ কোথা থেকে এলো? আকাশের পরনে সাদা রঙের গ্যাবার্টিন প্যান্ট, সাদা শার্ট। শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো, শার্টের বোতাম প্রায় অর্ধেক খোলা। খোলা শার্টের ফাঁক দিয়ে উকি দিচ্ছে সিলভার কালারের একটি চেইন। ডান হাতে সেম ডিজাইনের একটি চেইন। সৌম্য আকাশের বেশভূষায় যেমন অবাক হলো তেমনি বিরক্ত হলো। আকাশ যখন ভার্সিটি ছিল তখন এই চেইনগুলো গলায় আর হাতে পড়তে দেখেছিল আকাশকে। এসব জড়ালে একদম বখাটে বখাটে লাগে সৌম্য দৃষ্টিতে। কিন্তু তার বনুর সাথে বিয়ের পর সে অন্য এক আকাশকে দেখেছিল। সেই আকাশের সাথে এই আকাশকে মেলাতেও পারল না শুধু চেহারা ছাড়া।
আকাশ তার সম্মুখ বরাবর এসে দাঁড়ালে সৌম্য এবার সবচেয়ে বেশি অবাক হয় আকাশের চোখে চোখ রাখলে। আকাশের সোনালী চোখ সে আগে দেখেনি, আজকেই প্রথম দেখছে। আকাশ তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, তুই সৌম্য, রাইট? আকাশের কথায় সৌম্য আসমান থেকে পড়ার মতন অবাক হয়। আকাশ এটা কিভাবে কথা বলছে তার সাথে? তার মাথায় তো কিছুই ঢুকছে না। সন্ধ্যা ধীরে ধীরে উঠে দাঁড়ায় ভাইয়ের পাশে। কান্না ভেজা মলিন মুখে আকাশের দিকে তাকিয়ে থাকে। তখনকার বলা আকাশের কথাগুলো মনে পড়ল। আকাশের বলা পাগল শব্দটি তার কানে এখনো প্রতিধ্বনিত হচ্ছে। তাকে দূরে ঠেলে দেয়ার দৃশ্য চোখের সামনে ভাসছে। এই মানুষটাই একদিন তাকে একবার জড়িয়ে ধরার জন্য কত পাগলামিটাই না করত। তাকে দেখার জন্য কত ছটফট করত। সোনা বউ ছাড়া ডাকত না। সেই মানুষটাই আজ তাকে দূরছাই করে। মেয়েটি এসব কি করে মানবে? সন্ধ্যার চোখ জোড়া ভরে ওঠে। আকাশ একবার সন্ধ্যার দিকে তাকায়। এরপর দৃষ্টি ঘুরিয়ে সৌম্য উদ্দেশ্যে বলে, বোনকে ভালোবেসে বনু ডাকিস। গুড। ওকে ইমার্জেন্সি পাগলের ডক্টর দেখিয়ে নে। হাতে বেশি সময় পাবি না। সকলে বিস্মিত হয়। না তো আকাশের কথার আগামাথা বুঝো, আর না আকাশের এরূপ ব্যবহারের কারণ বুঝল। সন্ধ্যা মাথা নিচু করে নিল। চিনচিন ব্যথা করে ওঠে বুকটায়। আকাশ আবারও তাকে পাগল বলছে। আকাশ কি একটুও বুঝতে পারছে না আকাশ এভাবে বললে তার সন্ধ্যামালতি কত কষ্ট পায়? একটুখানিও আজ করতে পারছেন না, তাই না? এজন্য বোধহয় নির্দ্বিধায় বলে দিচ্ছে এক একটি ভারী কথা, যার ভার সন্ধ্যা আর বইতে পারছে না। সৌম্য বিস্মিত কণ্ঠে বলে, আকাশ। আকাশ সৌম্য রনাক বরাবর শক্ত পাঞ্চ মারে। সৌম্য এক পা পেছায়। হতভম্ব হয়ে যায় সকলে। আসমানি নওয়ান এগিয়ে আসতে আসতে বলেন, আকাশ কি করছো? আকাশ রাজ্য করল না। সৌম্য শার্টের কলার ধরে টেনে বাদিকে আনে। সমানে তে থাকে। নিঃশ্বাস নিচ্ছে না যেন। বেচারা সৌম্য জানেও না সে কেন মার খাচ্ছে, তাও আবার আকাশের হাতে, যার জন্য এই কয়েকটা মাস হাসতে ভুলে গিয়েছিল। তাকে দেখে আজ আনন্দ করার কথা, অথচ সেই বড় ভাইয়ের হাতেই চোরের মতো মার খেতে হচ্ছে। ছেলেটা থাপেও একটু শব্দটিও করে না, কেবল অবাক চোখে আকাশকে দেখে। এটা আকাশ, তার বড় ভাই আকাশ। সন্ধ্যা দ্রুত পায়ে এগিয়ে এসে বলে, আমার ভাইয়াকে মারছেন কেন? উনাকে ছাড়ুন বলছি। আসমানি নওয়ান আকাশকে টেনে সরাতে চায় আর বলে, আকাশ ওকে ছাড়ো। আকাশ আকাশকে চুল পরিমাণ নাড়াতে পারে না। আকাশ ভস্ম করার দৃষ্টিতে চেয়ে সমানে মেরাই যাচ্ছে সৌম্যকে। ইরা সৌম্যকে টেনে সরাতে চায়, অপর পাশে সন্ধ্যাও ধরেছে। কিন্তু তারা ব্যর্থ। লামিয়া ভীত চোখে চেয়ে আছে। এখানে এসব কি হচ্ছে? এক সময় আকাশ নিজেই সৌম্যকে ধাক্কা মেরে চিৎকার করে বলে, তোর সাহস কি করে হয় আমার বাড়ি পা রাখার, আমাদের দিকে নজর দেয়ার? এখানে বসে বসে খাওয়ার পারমিশন কে দিয়েছে তোকে? এক্ষুনি বেরোবি, নয়তো তোর সের অস্তিত্বটুকুও মুছে ফেলবো এই দুনিয়ার বুক থেকে। সকলে বাখারা চোখে তাকায়। সৌম্য নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে। ছেলেটা নিভু নিভু চোখে আকাশকে দেখে। শরীরের চেয়ে মনটাই বেশি দুর্বল লাগছে। শরীরের ভার ছেড়ে মেঝেতে বসে পড়ে। আকাশ আবার ও তেরে আসতে নিলে আসমানি নওয়ান আকাশের সামনে এসে দাঁড়ায়। আকাশকে পপ মারার জন্য হাত উঠালে আকাশ তার মায়ের হাত আটকে রাগান্বিত স্বরে বলে, এসব আমি পছন্দ করি না মা। তোমার সাথে অভদ্রতা করতে আমাকে বাধ্য কর না। আসমানি নওয়ান ভীষণ অবাক হয়। এই আকাশকে সে মানতে পারে না বলে কত কিছু করেছিল, অথচ আজ আবারও সেই আকাশ তার সামনে, যাকে সে এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারে না। ভদ্রমহিলার কাঁদতে ইচ্ছে করছে। এসব কি হচ্ছে? আকাশ মায়ের হাত ছেড়ে আবারও সৌম্য দিকে এগোলে ইরা সৌম্য সামনে দাঁড়িয়ে যায়। মাথা নিচু করে দুহাত জমা করে কান্নামাখা গলায় বলে, আমার স্বামীকে আর মারবেন না ভাইয়া, আমরা এক্ষুনি চলে যাব এখান থেকে। আকাশের দৃষ্টি সৌম্য দিকে। সৌম্য ক্রোধান্বিত আকাশের দিকে চেয়ে। ছেলেটার চোখের কোণ ভিজে উঠেছে। সে এই বাড়ি তার বনুর জন্য থাকত, নয়তো সে অন্যের বাড়ি বসে বসে খাওয়ার মানুষ নয়। কিন্তু আকাশের বলার ধরনটা একদম বুকে এসে লেগেছে। তার বনুর স্বামী সেই আকাশ আর নেই। সে তাকে ছোট ভাই হিসেবে কত আদর করত। আর ইনি নিজের ভাগ্যের উপর আজ আবারও উপহাস করল সৌম্য নিজেই। রাগান্বিত আকাশের দিকে চেয়ে মলিন হেসে বিড়বিড় করে, জানতাম সৌম্যর সৌভাগ্যের পাতা উল্টাবে, তবে সেই সময়টা যে এত দ্রুত আসবে ভাবিনি। ক্ষণিকের সৌভাগ্যের জোরে একটা বড় ভাই পেয়েছিলাম, সবশেষে ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেটাও হারালাম। সৌম্য ধীরে ধীরে উঠে দাঁড়ালো।
আসমানি নওয়ান দ্রুত সৌম্য র কাছে এসে বলে, সৌম্য আব্বা তুমি থাকো এখানে। আকাশের কথা ধর না, ওর কি যেন হয়েছে। সৌম্য ডান হাতের শার্ট দ্বারা নাকে মুখে লেপটানো রক্তকণা মুছে নেয়। আসমানি নওয়ানের উদ্দেশ্যে ছোট করে বলে, প্রবলেম নেই। এরপর দুপা এগিয়ে এসে ইরার হাত ধরে তাকায় আকাশের দিকে। আকাশের বিতৃষ্ণা ভরা দৃষ্টি দেখে সৌম্য ঢোক দিল। বুকে পাথর চেপে বহুকষ্ট নিয়ে দুটো দৃঢ় বাক্য বড় ভাইয়ের দিকে ছুড়ে দেয়। আজ আমার আল্লাহকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করে গেলাম, আমি সৌম্যর দেহে প্রাণ থাকতে আমি আমার স্ত্রী এই বাড়ির চৌকাঠ কখনো পেরোব না ইনশাআল্লাহ। কথাটা বলে সৌম্য শ্বাস নেয়। আকাশের মাঝে বিশেষ কোনো ভাবান্তর নেই। গম্ভীর গলায় বলে, বোনকে সাথে নিয়ে যা, ওর জায়গা এই বাড়ি হবে না, নেভার। বোনের দায়িত্ব নিতে পারবি না বলে আরেকজনের বাড়ি রেখে যাওয়ার নীতি কোথায় পেয়েছিস? আকাশের কথায় সৌম্যর পা থেমে যায়। ভীষণ অবাক চোখে তাকায় আকাশের দিকে। বনুকে নিয়ে আকাশ ভাইয়া এমন কথা কেন বলছে? সৌম্য উত্তর করে, বনু আপনার বউ। আমি আপনার উপর আমার বনুকে গোছাইনি, বরং আপনি আমার কাছে এসেছিলেন আমার বনুকে চাইতে। কথাটা শুনে আকাশ শব্দ করে হেসে ফেলল। একটু পর থেমে রাগান্বিত স্বরে বলে, তোর বোন আমার বউ, আমি তোর বোনের জন্য পাগল। মানে আমি তোর বোনের জন্য চিৎকার করে কেঁদেছি। সন্ধ্যামালতী নামের জঘন্য ফুলের প্রশংসা করেছি তোর বোনের জন্য। ও হ্যাঁ, তোর বোনের পেটে আবার আমার বাচ্চাও আছে। এরপর আবার তুই আর তোর বোন আমার খালাতো বোন। এটুকু এক নিঃশ্বাসে বলে আকাশ থেমে যায়। সকলে বাকরুদ্ধ। আকাশ তো সবই জানে, তবে এরকম আচরণ কেন করছে কারো মাথা কাজ করছে না। এদিকে সন্ধ্যার এক মুহূর্তের জন্য মনে হলো সে তার আকাশকে ফিরে পেয়েছে। এই তো আকাশ সব মনে রেখেছে। মেয়েটির কি যে খুশি লাগলো। তার মনে হলো আকাশ এক্ষুনি তাকে জড়িয়ে ধরতে আসবে, সোনা বউ বলে ডাকবে, খুব ভালোবাসবে। এসব ভেবে সন্ধ্যার কান্নামাখা মুখে একটুখানি হাসি ফুটল। আকাশের দিকে হেগুনের জন্য এক পা বাড়ায়। তখনই একটি তো বাক্য তার পা থামিয়ে দেয়। মুখের হাসি মিলিয়ে যায়। খুশিগুলো হাওয়ায় ভেসে যায়। অথচ এগুলোর কোনো প্রুফ নেই। এটা জাস্ট একটা মিথ্যা গল্প মাত্র। বিনা মেঘে বজ্রপাত হলে যেমন হয়, সকলের রিয়েকশন এখন তেমনই মনে হচ্ছে। সন্ধ্যার দুচোখ বেয়ে অশ্রু গড়ালো। আকাশ এসব কি বলছে? কেন বলছে? আসমানি নওয়ান বিস্ময়ে কণ্ঠে বলে, তুমি এসব কি বলছো আকাশ? যা বললে সব সত্যি, কিন্তু শেষে এসে অস্বীকার কেন করছো? আকাশ হার বাকিয়ে মায়ের দিকে তাকায়। গম্ভীর গলায় বলে, এর মধ্যে একটা কথার প্রুফ দেখাতে পারবে? ওয়ানলি ওয়ান প্রুফ। আসমানি নওয়ানের সবকিছু এলোমেলো লাগে। এসবের প্রুফ দিবে কিভাবে? আকাশ আর সন্ধ্যার রেজিস্ট্রি পেপার তার কাছে ছিল। আসমানি নওয়ান ভাবলেন সেটাই আকাশকে দেখাবে, কিন্তু মুহূর্তেই তার মুখ মলিন হয়ে যায়। কাগজটি কদিন আগে কাজের মেয়ের ছোট বাচ্চা কুচি কুচি করে কেটেছে। সন্ধ্যার এসবে খেয়াল ছিল না। সে ভীষণ আফসোস করছিল। কিন্তু আজ ভদ্রমহিলা হতাশ কণ্ঠে বলে, আমরা কেউ মিথ্যা শেষ করতে দেয় না আকাশ। রেগে বলে, আমি খারাপ হতে পারি, বাতলা আর নই। আর তুমি নিজের সম্মান নিজের রাখো মা। আমি কিন্তু বারবার মনে করাবো না। এরপর সৌম্য র উদ্দেশ্যে বলে, তুই কি যাবি নাকি দারোয়ানকে ডাকবো? তীব্র অপমানে সৌম্য র মুখ নীল বর্ণের ন্যায় হয়ে যায়। অবাক আর হয় না। আর কত অবাক হওয়া যায়। আকাশের ব্যবহারের কারণ সে না বুঝলেও এটুকু বুঝেছে, এই আকাশ অন্তত মানুষ নয়। আরেকটু শক্ত করে ধরে ইরার হাত এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়িয়ে বলে, বনু আয়। সন্ধ্যা মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলছে। আকাশ নিজ মুখে বলছে, তার জায়গা নাকি এই বাড়ি হবে না। তার কান কি নষ্ট হয়ে গেল? সে কেন তার আকাশের মুখ থেকে এসব ভুলভাল শুনছে? একটার পর একটা কষ্টে ভরা কথা শুনতে হচ্ছে তাকে। সন্ধ্যাকে চুপ দেখে সৌম্য চেঁচিয়ে ওঠে, কি প্রবলেম তোর? আসছিস না কেন? দেখছিস না তোকে কিভাবে বের করে দিচ্ছে? তবুও এই বাড়ি পড়ে থাকবি? তোর কি নিজের আত্মসম্মান বলতে কিচ্ছু নেই বনু? পাগল হয়ে গেছিস তুই? ভাইয়ের কথায় সন্ধ্যার বুকটা আরো ভার হয়। দম আটকে আছে। তার কষ্ট সে কাকে বোঝাবে? এতদিন পর আকাশকে পেয়ে আকাশের থেকে দূরে কি করে যাবে সে? আবার এরকম আকাশের কাছেই বা থাকবে কি করে? সন্ধ্যা ভাইয়ের দিকে তাকায়, চোখ দুটো ভীষণ লাল। মেয়েটা ভাঙা স্বরে আওড়ায়, পাগলদের তো মান থাকে না, জানো না ভাইয়া? তুমি যাও। এটুকু বলতে গিয়ে সন্ধ্যার চোখ থেকে আরো কফটা নোনাজল গড়িয়ে পড়ে। সৌম্য ঢোক গিলল। আজ পর্যন্ত যেই চাওয়া তার বনুর জন্য চায়নি, আজ সেটাই চাইল। খুব করে চাইল, তার বনুর কপালে সুখ না থাকলে তার বনু মরে যাক।
এইসা অর্থপ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে মায়ের কাছে গিয়ে তার বনু একটু শান্তিতে থাকুক। সে ভাই হিসেবে ব্যর্থ, পারল না তার বনুর জীবনে এক ঝাপটা সুখ এনে দিতে। এর চেয়ে তার প্রাণের বনুর মরণ নিশ্চয়ই। আসমানি নওয়ান সন্ধ্যার পাশে দাঁড়িয়ে বলে, আমার বাড়িতে আমার মেয়ে থাকবে, এখানে কারো কথা শুনে আমার মেয়েকে দূরে সরিয়ে দিতে পারবো না আমি। মায়ের কথায় আকাশ বিরক্ত হলেও চুপ থাকল। আসমানি নওয়ান সৌম্যকে থাকতে বলতে গেলে সৌম্য ভাঙা গলায় বলে, আমার বনুকে দেখে রাখবেন। কথাটা বলে সৌম্য আর এখানে দাঁড়ালো না, আর না তো কারো দিকে তাকালো। ইরার হাত ধরে খালি হাতে বেরিয়ে গেল বাড়ি থেকে। ডান হাতে ঝাপসা চোখজোড়া ডলে নেয় ছেলেটা, আবারও দৃষ্টি ঝাপসা হয়। পাশে ইরা নিঃশব্দে চোখের পানি ফেলছে। এতদিন মনে পুষে রেখেছিল তার এক বড় ভাই ছিল যে তাকে ভীষণ ভালোবাসত, আর আজ থেকে জানতে হবে তার সেই বড় ভাই তাকে বিন্দুমাত্র ভালোবাসে না। বুকের বা পাশটা ব্যথায় জর্জরিত হয়। বা হাতে ইরাকে জড়িয়ে নিয়ে হাঁটতে হাঁটতে ভাঙা গলায় বলে, আমার আর বনুর জীবনের সুখ নেই রে ইরাবতী। আজ প্রথমবারের মতো তোমাকে আমার জীবনের সাথে জড়িয়ে ভীষণ আফসোস করছি। তোমার সুখ প্রাপ্য ছিল, যা আমার কাছে একদম ক্ষণস্থায়ী। ইরা হুহু করে কেঁদে ওঠে। সৌম্য দাঁড়ালো না, ঝাপসা দৃষ্টি নিয়ে এগোলো। এই সীমানায় দাঁড়ালেও তার নিজেকে কীটের চেয়েও মূল্যহীন লাগছে। সন্ধ্যা দরজা ধরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি সৌম্য আর ইরার পানে, যাদের এই স্থান ত্যাগ করতে বড্ড তারা। সন্ধ্যার দরজায় মাথা ঠেকিয়ে রেখেছে, দুচোখ বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। সৌম্য যখন বলেছে সে এই বাড়ি আর আসবে না, এর মানে সে সত্যিই আসবে না। সন্ধ্যা জানে ছোট থেকে কত যত্নে তার ভাইয়া তাকে মানুষ করেছে, কত আদর দিয়ে বড় করেছে। নিজে না খেয়ে তাকে খাইয়েছে সেই বাবা মা রূপী ভাইকে তার স্বামী কত অপমান করল। সন্ধ্যার বড্ড কষ্ট হলো। দেখতে দেখতে সৌম্যরা দৃষ্টির আড়াল হয়ে যায়। সন্ধ্যার কান্নার বেগ বাড়ে। সে কিছুই ভাবতে পারছে না, সে শুধু অনুভব করছে তার ভীষণ কষ্ট হচ্ছে। এই জীবনের উপর মেয়েটার বড্ড বিতৃষ্ণা জন্মেছে। দুর্বল মনটা আজ নিজের মরণ বড্ড প্রয়োজন বোধ করল। ভেতরে আসমানি নওয়ান মাথায় হাত দিয়ে বসে আছেন। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা তার মাথা জ্যাম করে রেখেছে। কি করবেন, কি করা উচিত কিচ্ছু বুঝতে পারছে না। পাশে লামিয়া, মেয়েটা বান্ধবীর জন্য একটু পর পর চোখের জল ফেলছে। সত্যিই তার বান্ধবীর কপাল পোড়া। সন্ধ্যা এখনো দরজার কাছে দাঁড়িয়ে আছে, দরজার সাথে মাথা ঠেকিয়ে রেখেছে। চোখের বাঁধ এখনো থামেনি। দৃষ্টি তার থেকে কিছু দূরে দাঁড়ানো আকাশের দিকে, যে মনের সুখে সিগারেট ফুঁকছে, যেন ভীষণ ভালো একটি কাজ করেছে। বা হাত প্যান্টের পকেট গুজে রাখা, ডান হাতে লন্ত সিগারেট। ইতোমধ্যে পুরো এক প্যাকেট সিগারেট শেষ করেছে, এখন লাস্ট সিগারেট ফুঁকছে। সন্ধ্যা খুব মনোযোগ দিয়ে আকাশকে দেখছে। আকাশকে সে জীবনে একবার সিগারেট খেতে দেখেছিল, তবুও একটা মাত্র, তারও আবার অর্ধেক। অথচ আজ আকাশ একটার পর একটা সিগারেট পোড়াচ্ছে। সন্ধ্যা বিড়বিড় করে, আপনি কে বলুন তো? আমার আকাশ এত অমানুষ নয়। কথাটা সন্ধ্যার নিজের কাছেই ঠিক লাগলো না। এটা আকাশ না হলে আসমানি নওয়ানকে কিভাবে চিনত? আকাশ শুধু তাকেই চেনে না, বাকি সবাইকে চেনে। মেয়েটির চোখ বেয়ে আবারও অশ্রু গড়ায়, ঠোঁট নাড়িয়ে আওড়ায়। মানুষ পরিবর্তনশীল, কথাটা তবে মিথ্যা নয়। আকাশ মাত্রই এদিকে ফিরেছিল তখনই সন্ধ্যার ঠোঁট নাড়ানো তার চোখে পড়ে। অবাক করা কাণ্ড, আকাশ সন্ধ্যার কথা একটুও শুনতে পায়নি, কিন্তু ঠোঁট নাড়ানো দেখেই লাইনটি স্পষ্ট বুঝতে পেরেছে। আকাশ নিজের কাণ্ডে নিজেই অবাক। এটা কিভাবে সম্ভব? ঠোঁটের ফাঁকে এখনো সিগারেট, দৃষ্টি সন্ধ্যার পানে, মুখাবয়বে অবাকের রেশ। সন্ধ্যার সাথে আকাশের চোখাচোখি হয়, কেউই কারো থেকে চোখ সরালো না। আকাশ সন্ধ্যার পানে দৃষ্টি রেখে সিগারেট ফুঁকছে, কপালে ভাঁজ। তার মাঝে কি চলছে একমাত্র সেই জানে। সিগারেটে আরো কয়েকবার টান দিয়ে এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়ায়। একদম তার সামনে আকাশকে দাঁড়াতে দেখে সন্ধ্যা ঢোক গিল। আকাশ ভ্রু কুঁচকে তাকায়, ক্লান্তির তোরে নুয়ে পড়া সন্ধ্যার মুখটা দেখে গম্ভীর গলায় বলে, দেখতে তো ইনোসেন্ট মেয়ের মতো লাগে, অথচ ভাইয়ের কথায় নেচে ভেতরে ভেতরে বেয়াদব মেয়েতে রূপান্তর হয়েছ। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ এটা কেন বলল সে বুঝল না। আকাশ সিগারেটে একটা টান দিয়ে ধোয়া সন্ধ্যার মুখের উপর ছাড়ে। সন্ধ্যা চোখ বুজে নেয়, দ্রুত হাত বাদিকে ঘুরিয়ে কেসে ওঠে। আকাশ ঠোঁট বাঁকালো, বা হাত প্যান্টের পকেট রাখে, বলে, আগে লিপস নাড়িয়ে কথা বোঝানোর অভ্যাস ছিল। সন্ধ্যা ঢোক গিল। গলা অপারেশনের আগে সে আকাশকে ঠোঁট নাড়িয়ে অনেক কথা বোঝাত। আকাশ কি সেটার কথা বলছে?
সন্ধ্যাকে চুপ দেখে আকাশ বিরক্ত হয়। ধমকে বলে, কি প্রবলেম, চুপ কেন? সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশের রাগান্বিত মুখ দেখে ঠোক গিলল। ছোট করে বলে, জি। আকাশ ভ্রু কুঁচকে বলে, কেন? সন্ধ্যা অবাক হয়। আকাশ কি সত্যি জানে না কেন সে ঠোঁট নাড়াত কাউকে তার মনের ভাব বোঝাতে। সন্ধ্যা মিনমিন করে বলে, আমি কথা বলতে পারতাম না। আকাশের কপালে ভাঁজ পড়ে। উত্তরটা বোধহয় মনমতো হয়নি। চোখে মুখে বিরক্তির আভা দেখা গেল। সন্ধ্যার চোখে মুখে অসহায়ত্ব। আকাশের এরকম অপরিচিতদের মতো আচরণ সে আর নিতে পারছে না। মেয়েটা সাহস করে বলে, আপনি আমায় অস্বীকার করছেন কেন? আকাশ তীক্ষ্ণ চোখে তাকায়। মুহূর্তেই বিরক্তিতে ভরা মুখাবয়বের রাগের আভা দেখা যায়। ডান হাতের আঙুল দ্বারা সিগারেটের দুটো টোকা দিয়ে সিগারেটের আগায় জমা ছাই ছেড়ে ফেলে। চোখের পলকে সিগারেটের জ্বলন্ত মাথা সন্ধ্যার বাম গালে চেপে রাগান্বিত স্বরে বলে, আবার মিথ্যে বলছিস? সন্ধ্যা মৃদু চেঁচিয়ে ওঠে। দ্রুত দুপা পিছিয়ে যায়। গালটা জ্বলছে। বা হাত তুলে গালে রাখল। বিস্ময়ে দৃষ্টি রাখে আকাশের পানে। আকাশ রেগে তার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যার চোখজোড়া ঝাপসা হয়ে আসে। আকাশের এরূপ আচরণ মেয়েটাকে ভীষণ বিধ্বস্ত করে দেয়। অথচ আকাশ কি নির্বিকারভাবে তার সাথে নিষ্ঠুর আচরণ করে। আসমানি নওয়ান তার ঘরে গিয়েছেন। ডাইনিং এ বসা লামিয়া সন্ধ্যার আওয়াজ শুনে দ্রুত এগিয়ে আসে। সন্ধ্যার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে সন্ধ্যা? সন্ধ্যার ছলছল দৃষ্টি আকাশের দিকে। লামিয়া সামনে তাকালে আকাশের রাগী দৃষ্টিজোড়া দেখে হয়তো কিছু বুঝল। দীর্ঘশ্বাস ফেলে মেয়েটা, আকাশ না ফিরলেই বোধহয় ভালো হতো। এই আকাশকে পেয়ে তার বান্ধবীর জীবনটা আরো দুঃখে ভরে গিয়েছে। আকাশের ফোনে কল আসলে সে কিছু দূরে গিয়ে দাঁড়ায়। কল রিসিভ করে কথা বলায় ব্যস্ত হয়। সন্ধ্যা বেশ কিছুক্ষণ মলিন মুখে চেয়ে রইল। এই লোকটা তার আকাশ কি করে হয়? কি করে একটা মানুষের মাঝে এত অমিল হয়? আকাশের বেশভূষা মেয়েটার কাছে একদম নতুন লাগে। লামিয়া সন্ধ্যার কাঁধে হাত রেখে মৃদুস্বরে বলে, নিজেকে শক্ত কর সন্ধ্যা। তুই যে বলতি নরম মাটি মানুষ পাড়ায় বেশি, কথাটা কি ভুলে গেলি? সন্ধ্যা ঝাপসা চোখজোড়া দুহাতে ডলে স্বাভাবিক হয়। মলিন হেসে বলে, ভুলিনি লামিয়া, কিন্তু আমাদের মন খুব বেহা হয় বুঝলি। এজন্যই তো আমি আজ আকাশের খাতায় পাগল, সৌম্য ভাইয়ের খাতায় আত্মসম্মানহীন মেয়ে হিসেবে পরিচিতি পেয়েছি। কথাটা বলতে গিয়ে সন্ধ্যার চোখ বেয়ে অশ্রু গড়ায়। ডান হাতে অশ্রুটুকু মুছে নিয়ে বাড়ি থেকে বের হয় সে। একবার আকাশের দিকে তাকায়। পরক্ষণেই সে দৃষ্টি ফিরিয়ে আনে। ধরণীর বুকের রাতের আমেজ। শীতের ঋতু চলছে। চারিদিক থেকে ঠান্ডা বায়ু এসে গায়ে ধাক্কা খায়। সন্ধ্যার গায়ে শুধু পাতলা এক সাদা শাড়ি। খালি পা। ঠান্ডায় সন্ধ্যার কাঁপুনি ধরার কথা। অথচ তার মাঝে তেমন কোনো অনুভূতি দেখা গেল না। গায়ের লোম খাড়া হলো না। কয়েক পা হেঁটে খালি পা দুটো বাগানের ট্রাকে যেখানে অসংখ্য ঘাস বিছিয়ে আছে। শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হেঁটে যায় সন্ধ্যা। পদ্মগুল থামে বকুল গাছতলার নিচে এসে। চারিদিক থেকে মৃদু আলোর ছিটেফোঁটা ঠিকরে এসে পড়েছে সন্ধ্যার উপর। লামিয়া সন্ধ্যার পিছু পিছু এসে দাঁড়িয়েছে। বলে, ঘরে যা সন্ধ্যা, বাইরে অনেক ঠান্ডা। তাছাড়া রাত হয়েছে তো, আমাকে বাড়ি যেতে হবে, নয়তো মা অনেক টেনশন করবে। সন্ধ্যা ছোট করে বলে, তুই বাসায় যা, আমি একটু পর বাসার ভেতর যাব। লামিয়া চুপ থাকলো। প্রায় মিনিট পাঁচেক পর ও লামিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্ধ্যা বলে, যাচ্ছিস না কেন? লামিয়া সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, আল্লাহ তোর কপালে একদিন এতটা সুখ লিখুক যে সুখ দেখে সবাই তোকে হিংসে করবে। সন্ধ্যার কি হলো কে জানে। লামিয়ার কথাটা শুনে সে শব্দ করে হেসে ফেলল। লামিয়ার চোখ জোড়া ঝাপসা হয়। কি আশ্চর্য, তার বান্ধবী হাসছে অথচ সে বান্ধবীর হাসি দেখে দুঃখ পাচ্ছে। মানুষ দেখলে হয়তো তাকেও পাগল বলবে। বলতেই পারে। কেউ তো আর বুঝবে না সন্ধ্যার এই হাসিতে ঠিক কতখানি দুঃখ, যন্ত্র, না হাহাকার মিশে আছে। কিন্তু সে বোঝে, সে জানে। বান্ধবীর সব দুঃখ, কষ্ট সে খুব বোঝে। একসময় সন্ধ্যার বিষাদমাখা হাসি বিলীন হয়। উদাস কণ্ঠে বলে, সুখে থাকার দুঃস্বপ্ন আমি কোনোদিনই দেখিনি লামিয়া। কখনো দেখবও না। তুইও দেখিস না। বাড়ি যা, আন্টি চিন্তা করবে। কথাটা বলে সন্ধ্যা গাছ বরাবর ঘেসে দাঁড়ায়। লামিয়া মলিন মুখে চেয়ে রইল সন্ধ্যার দিকে। সত্যিই কি সন্ধ্যার কপালে সুখ লেখেনি আল্লাহ? তার বড্ড দুঃখ হয় প্রিয় বান্ধবীর জন্য। কেন সন্ধ্যার জীবন এমন? কেন একটু সুখী হতে পারে না মেয়েটা? চলে যাওয়ার জন্য সন্ধ্যা লামিয়াকে আবারও তাড়া দিলে লামিয়া সন্ধ্যাকে তাড়াতাড়ি বাড়ির ভেতর যেতে বলে বেরিয়ে যায়। নয়তো বেশি রাত হয়ে গেলে রাস্তায় প্রবলেম হবে। সন্ধ্যা দুহাতের বাহু আঁকড়ে ধরে
দৃষ্টি দূর আকাশপানে রাখে, যেখানে ছোট্ট ছোট্ট অসংখ্য তারা জ্বলজ্বল করছে। কোনো একদিন সন্ধ্যা ও তার ব্যক্তিগত আকাশের বুকে এই সন্ধ্যাতারার ন্যায় জ্বলজ্বল করত। সুবিশাল আকাশ যেভাবে তার বুকে তারাগুলোকে আঁকড়ে রেখেছে, তার আকাশও একইভাবে তাকে আগলে রাখত। কথাগুলো ভেবে সন্ধ্যা হাসল। বেশিক্ষণ স্থায়ী হল না সে হাসি। মনে পড়ল কোনো এক রাতের কথা, যে রাতে আকাশ এই গাছের নিচে তাকে কোলে নিয়ে বসে তার হাত দ্বারা গিটার বাজিয়ে গান গাইছিল তাকে মিন করে। কত ভালোবাসা ছিল আকাশের মাঝে তার জন্য। আজ সেই আকাশ তাকে সম্পূর্ণ অস্বীকার করছে। সন্ধ্যা যে মানতে পারছে না। চোখজোড়া ঝাপসা হয়ে আস মেয়েটার। আকাশের বুকে জ্বলজ্বল করা তারাগুলোর দিকে ঝাপসা চোখে চেয়ে সন্ধ্যা গিয়ে ওঠে। আমি তোমায় ভালোবাসি, এই জীবনের চেয়েও বেশি। কোনোদিনও বন্ধু ভুলতে পারবো না। আমি তোমায় ভালোবাসি, এই জীবনের চেয়েও বেশি। কোনোদিনও বন্ধু ভুলতে পারবো না। একদিন আইবা, তুমি আইবারে। সেই দিন আয়সা বন্ধু আমায় পাইবা না। গানের কণ্ঠ অনুসরণ করে আকাশ বকুল গাছতলায় এসে দাঁড়িয়েছে। চোখে পড়ে মৃদু আবছা আলোয় গাছের সাথে হেলান দিয়ে সন্ধ্যা দাঁড়িয়ে গান গাইছে। একদিন আইবা, তুমি আইবারে। সেই দিন আয়সা বন্ধু আমায় পাইবা না। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে থমথমে কণ্ঠে বলে, কার জন্য গান গাইছ? আকাশের কণ্ঠ পেয়ে সন্ধ্যা দ্রুত সোজা হয়ে দাঁড়ায়। তাকায় আকাশের দিকে। ইচ্ছে করল বলতে, আপনাকে ভেবে গাইছিলাম। আপনি কি আমাকে স্বীকার করবেন? ফিরবেন আমার কাছে? মনের কথা মনেই চাপা পড়ে রইল। এই আকাশ তো সেই আকাশ নয় যে তার পাগলামি দেখে খুশি হবে, বরং এই আকাশ তার পাগলামি দেখে তাকে পাগল উপাধি দেয়। সন্ধ্যা তার গালে গড়িয়ে পড়া নোনা পানি দুহাতে মুছে নেয়। মৃদুস্বরে বলে, আপনি কেন শুনতে চাইছেন? আকাশ সাথে সাথে উত্তর খুঁজে পেল না। একটু পর বলে, কোনো কারণ নেই। অ্যানিওয়ে, পাগলদের এসব হ্যাবিট থাকে। ক্যারি অন। সন্ধ্যার বুক ফেটে কান্না এলো। আকাশের বলা পাগল শব্দটির ভার এত বেশি লাগে কেন? আকাশের মুখ থেকেই কেন তাকে বারবার এই শব্দটি শুনতে হচ্ছে? সে আকাশকে ভালোবাসে বলে, নিজের আবেগ ভালোবাসা নিয়ন্ত্রণ করতে না পেরে প্রকাশ করে ফেলছে বলে। কিন্তু সে কি করবে? তার শুভ্র পুরুষকে দেখলে যে তার মাথা ঠিক থাকে না, এটা কি তার দোষ? সে চায় না আকাশের মুখ থেকে পাগল শব্দটি শুনতে। ভালোবাসার মানুষটার জন্য পাগলামি করার কারণে সেই মানুষটার থেকেই পাগল উপাধি পাওয়া যে বড্ড বেশি কষ্টের, এটা সন্ধ্যা কাকে বোঝাবে? সন্ধ্যা নিজেকে শক্ত করতে চাইল। সে বারবার নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে পাগল শব্দটি শুনে এই কষ্টের পরিমাণ আর বাড়াতে চায় না। আকাশ জায়গাটি প্রস্থান করার জন্য এক পা বাড়ালে সন্ধ্যা নিজেকে সামলে শক্ত করে বল, আমি পাগল নই। আকাশের পা থেমে যায়। বাদিকে ঘাড় বাঁকিয়ে চোখ ছোট ছোট করে বলে, রিয়েলি? যার কোনো অস্বস্তি নেই তার জন্য কোনো সুস্থ মানুষ পা গো লা মি করে? আর ইউ কিডিং উইথ মি? সন্ধ্যা ঢোক গিলল। আকাশের কথার উত্তর দিতে ইচ্ছে করল না তার। তার মনে হলো তার সামনে দাঁড়ানো মানুষটা তার অপরিচিত, ভীষণ অপরিচিত। আর সে অপরিচিত মানুষদের সাথে কথা বলে না। এক মন আকাশকে অপরিচিত বললেও আরেক বেহা মন যে এই আকাশকেই নিজের স্বামী ভাবে। আশা করে আকাশ তাকে ভালোবেসে একবার বুকে জড়িয়ে নিক। আগের মতো ভালোবাসুক, তাকে বিন্দুমাত্র আঘাত না করুক, তার আগের আকাশ হয়ে যাক। সন্ধ্যাকে এক হ্যানে নিজের দিকে চেয়ে থাকতে দেখে আকাশ সন্ধ্যার মুখের সামনে ডান হাতের দুআঙুলের সাহায্যে চুটকি বাজিয়ে বলে, হ্যালো। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে, দৃষ্টি সরিয়ে নেয় আকাশের থেকে। না, সে দুর্বল হতে চায় না, অন্তত আকাশের সামনে তো নয়ই। নিজেকে শক্ত করে এখান থেকে চলে যাবার জন্য এক পা বাড়ালে আকাশ সন্ধ্যার হাত টেনে তার সম্মুখ বরাবর এনে দাঁত কিরমির করে বলে, অ্যান্সার চেয়েছি আমি। আকাশের কাণ্ডে সন্ধ্যা অবাক হয়। একদম তার মুখের সামনে আকাশের মুখে দৃষ্টি রাখে। আকাশের মুখে রাগ স্পষ্ট। এত কাছ থেকে আকাশকে দেখে সন্ধ্যা মুগ্ধ হয়ে চেয়ে রইল। আকাশ কত সুন্দর, গায়ের রং কত উজ্জ্বল। তার গায়ের রং চাপা বলে সে নিজেকে ছোট করলে আকাশ রাগ করত। আকাশের প্রিয় রঙের তালিকায় তার গায়ের রং চলে গিয়েছিল। অথচ আজ সন্ধ্যার শুকনো গলা ভেজায়। মাথাটা সামান্য নিচু করে তার হাত ধরে রাখা আকাশের হাতের দিকে তাকায়। বা হাত এগিয়ে এনে আকাশের হাত ধরতে চায়। বিষয়টি আকাশ খেয়াল করতেই সন্ধ্যার হাত ছেড়ে সন্ধ্যার কাঁধে হাত রেখে সন্ধ্যাকে এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। চোখে মুখে প্রচণ্ড বিরক্তি। সন্ধ্যার অবাক হলো না, হলো কষ্টে জর্জরিত। আকাশের বিরক্তি ভরা চাহনি তার চোখ এড়ায় না। মলিন মুখে চেয়ে দেখল অপরিচিত এক আকাশকে। স্তগুলো চেপে নিজেকে সামলায় সন্ধ্যা। অতঃপর বলে,
আমি অস্তিত্বহীন কারোর জন্য পাগলামি করি না। আমি আমার শুভ্র পুরুষের জন্য পাগলামি করি, যার অস্তিত্ব আছে, পুরোপুরি আছে। আপনি অস্বীকার করলেই সব মিথ্যে হয়ে যাবে না। আকাশ থমথমে মুখে তাকায়, সন্ধ্যার ঝাপসা চোখ জোড়ায় তার দৃষ্টি। সন্ধ্যার অঙ্গভঙ্গি, প্রতিটি কাজের সন্ধ্যার রিয়েকশন, সন্ধ্যার কথাগুলো তার কেন যেন মিথ্যে লাগছে না। একটা মেয়ে এভাবে মিথ্যা বলতে পারে বলে তার মনে হয় না। আকাশ জিজ্ঞেস করে, কে সে? সন্ধ্যা ধরা গলায় উত্তর করে, যদি বলি আপনি। সাথে সাথে আকাশ সন্ধ্যার চোয়াল শক্ত করে ধরে রাগান্বিত স্বরে বলে, ইউলার, বারবার একই মিথ্যা বলছিস, একদম জানে মেরে ফেলবো। হঠাৎ আকাশের এহেন কাজে সন্ধ্যা অবাক হলো। গালে থা পেলেও মেয়েটা একটু শব্দ করল না। আকাশের কথা বলার ধরনে তার বুকে চিনচিন থা হয়। ইচ্ছে করল আকাশকে খুব শক্ত করে কয়েকটা কথা শোনাতে। নিজেকে তো করতে চাইল, অথচ পারল না। তার সামনে দাঁড়ানো মানুষটা তার কথা বুঝবে না জেনেও বোকা সন্ধ্যা নিজের বেহা মনের কাছে ব্যর্থ হয়ে আকাশের দিকে করুণ চোখে চেয়ে নিজের হয়ে সাফাই গায়। বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি না। আকাশ শান্ত চোখে তাকায়। হাত সন্ধ্যার গাল ধরে রাখা হাত শিথিল হয়। আবারও মনে হলো সন্ধ্যা মিথ্যে বলছে না। আকাশ চোখ গিলল, চোখ বুজে ফুস করে দুবার শ্বাস ফেলে। এরপর চোখ মেলে সন্ধ্যার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, যদিও আমার মনে হয় তোমার হাজবেন্ড নেই, বাদ যদি থেকেও থাকে সে অন্য কেউ, আমি না। নেভার। কথাটা বলে আকাশ উল্টো দিকে ফিরে দাঁড়ায়। পকেট থেকে সিগারেট লাইটার বের করে, সিগারেটে গুণ ধরিয়ে আবারও সিগারেট ফুঁকতে শুরু করে। সন্ধ্যা অবাক হয় আকাশের কথায়। মেয়েটার বড্ড জানতে ইচ্ছে হয় আকাশ কেন তাকে এভাবে অস্বীকার করছে। কিন্তু সে ব্যাপারে আর কিচ্ছু বলল না। সন্ধ্যা ঢোক গিলে বলে, লার, আমি নই, আপনি। আয়নার সামনে দাঁড়ালেই এটা বুঝতে পারবেন। কথাটা বলে সন্ধ্যা আর এখানে দাঁড়ায় না, বড় বড় পায়ে এগিয়ে যায় সামনের দিকে। আকাশ খাড় বাঁকিয়ে সন্ধ্যার দিকে রেগে তাকিয়ে আছে। ইচ্ছে করল মেয়েটাকে ঠাস ঠাস করে লাগাতে। আপাতত নিজেকে সংযত করল। বিড়বিড় করল, হিসাব শুরু হয়ে গেছে। দেখতে থাক বেয়াদব মেয়ে। ঘড়ির কাঁটার রাত 11 তার ঘরে। আসমানি নওয়ান সন্ধ্যাকে নিয়ে তার ঘরে শুয়েছে। সন্ধ্যা আসমানি নওয়ানকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মেয়েটা আজ এত পরিমাণ কেঁদেছে, চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না। আসমানি নওয়ান সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে দেয় অনেকক্ষণ যাবৎ। প্রায় 1 ঘন্টার মাথায় সন্ধ্যা ঘুমিয়ে যায়। আসমানি নওয়ান সন্ধ্যার মাথায় একটা চুমু আঁকে। মলিন মুখে মেয়ের দিকে চেয়ে থাকে। কি করবেন এই মেয়েটাকে নিয়ে? সে সত্যি বুঝতে পারছেন না আকাশ কেন এমন করছে। আকাশের বদলে যাওয়ায় যতটা না অবাক হচ্ছে, তার চেয়ে বেশি অবাক হচ্ছে সন্ধ্যার সাথে এরূপ অদ্ভুত আচরণে। আকাশ বাড়িতে নেই, কখন বেরিয়েছে তাও জানে না। সৌম্য চলে যাবার পর আকাশকেও আর দেখেনি। কোথায় গিয়েছে কে জানে। গত কবছর যে আকাশকে পেয়েছিল, সে ছিল তার মনের মতো। আর এই আকাশ, আসমানি নওয়ান ভাবতে পারছেন না সামনে কি অপেক্ষা করছে জানেন না। কিচ্ছু ভাবতে পারছেন না তিনি। কলিং বেলের আওয়াজে ভদ্রমহিলার ভাবনায় ছেদ ঘটে। তাকে জারিয়ে রাখা সন্ধ্যার হাত আস্তে করে সরিয়ে দিয়ে সে উঠে দাঁড়ায়। কম্বল দিয়ে সন্ধ্যাকে ভালোভাবে ঢেকে দিয়ে ঘরের দরজা চাপিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আসমানি নওয়ান অরুণকে দেখে এগিয়ে আসে। কাজের মেয়ে দরজা খুলে দিয়েছে। অরুণ বিচলিত কণ্ঠে বলে, আন্টি, আপনার সাথে ইম্পর্ট্যান্ট কথা আছে। আসমানি নওয়ান এগিয়ে এসে সোফায় বসে বলে, আমারও তোমার সাথে ইম্পর্ট্যান্ট কথা আছে। বসো। অরুণ বসল আসমানি নওয়ানের সম্মুখ বরাবর। অরুণ কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। আকাশের স্মৃতি নষ্ট হওয়ায় তাদের উপর যা প্রভাব পড়বে তা তারা মেনে নিতে পারলেও সন্ধ্যা মানতে পারবে না, কি করে মানবে। আকাশ যে সন্ধ্যাকেই অস্বীকার করছে। অরুণ নিজেকে শান্ত করে আসমানি নওয়ানকে নিয়াজের বলা সব কথা বলে। সন্ধ্যাকে না চেনার কারণ যে আকাশের স্মৃতি চলে যাওয়ার কারণে, এটা আসমানি নওয়ান বুঝলেও সৌম্য আর সন্ধ্যার সাথে আকাশের করা বিহেভের কারণ বুঝল না। সবচেয়ে বড় যে ব্যাপার নিয়ে তিনি চিন্তিত সেটা ভাবলে তার নিজেরই এলোমেলো লাগছে। অরুণের দিকে চেয়ে বলে, অরুণ, আমি কোনো ভিডিও পাচ্ছি না। আকাশ আর জান্নাতের রেজিস্ট্রি পেপার থেকে শুরু করে এ যাবৎ আমাদের বাড়িতে সিসিটিভিতে যত ফুটেজ ছিল, এছাড়া গত 3 বছরের যত ভিডিও ছিল কিচ্ছু নেই। অনেক খুঁজেছি, কোথাও নেই। প্রথমে ভেবেছিলাম কাজের মেয়ের বাচ্চার রেজিস্ট্রি পেপার ছিঁড়েছে, কিন্তু এখন মনে হচ্ছে কেউ ইচ্ছা করে এই কাজ করেছে। কিন্তু কে? অরুণ বিস্ময় দৃষ্টিতে তাকায়। এরকম হলে আকাশকে তারা কিভাবে ম্যানেজ করবে? সবচেয়ে বড় কথা, এই কাজগুলো কে করেছে? কিছু একটা ভেবে বলে, জেডি।
আসমানি নওয়ান তাকায় অরুণের দিকে। থমথমে কণ্ঠে বলে, জেডি নিজের অর্থ ছাড়া কিছু করে না। সন্ধ্যা, সৌম্য, রর সাথে জেডির কোনো কানেকশন নেই। এখানে ওর কোনো অর্থ নেই। ও আকাশকে আবার আগের ন্যায় নিজের মতো বানিয়েছে। কিন্তু এসব জেডি করেনি। অরুণ চিন্তিত কণ্ঠে বলে, তাহলে কে করলো এসব? আকাশের অ্যাক্সিডেন্টটাও সে করায়নি তো আন্টি? আসমানি নওয়ান ছোট করে বলে, জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। আসমানি নওয়ান, অরুণ দুজনের চোখে মুখেই চিন্তা। কি হচ্ছে এসব? কেন হচ্ছে? কে করছে? সব মিলিয়ে দুজনের মাথা ব্যথা শুরু হলো। সৌম্য আকাশের বাড়ি থেকে বেরিয়ে বাস কাউন্টারে এসেছিল। বাস পাচ্ছিল না। বাস পেলেও সব সিট বুক ছিল। সর্বশেষে মাঝরাতের একটি বাসের একদম শেষে দুটো সিট পায়। এজন্য ঢাকা থেকে বগুড়া আসতে আসতে সকাল হয়ে যায়। বাস থেকে নেমে সৌম্য ইরাকে নিয়ে সিএনজিতে করে গ্রামে আসে। গ্রামের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সকাল প্রায় 10টা বেজে গিয়েছে। বাড়ি থেকে খানিক দূরত্বে সৌম্য আর ইরা ভ্যান থেকে নেমে দাঁড়ায়। পকেট থেকে মানি ব্যাগ বের করে ভ্যানওয়ালাকে ভাড়া দিয়ে ইরার হাত ধরে বাড়ির দিকে এগোয় সৌম্য। গ্রামের পরিচিত অনেকে সৌম্যকে জিজ্ঞেস করে, সে কেমন আছে? সৌম্য ছোট করে উত্তর করে, পাল্টা প্রশ্ন করে না। বাড়তি কোনো কথাও বলে না। চুপচাপ এগোয়। ইরা সৌম্য রদিকে একবার তাকিয়ে দেখে। প্রিয় মানুষের মলিন মুখ দেখে ইরার মুখখানা বিষাদে ভরে যায়। কিছু বলল না। সৌম্য হাত ধরে ধীর পায়ে এগিয়ে যায়। কানে মেশিনের শব্দ এসে ধাক্কা খাচ্ছে। বাড়ি করার জন্য যেসব মেশিন ব্যবহার হয় সেরকম মেশিনের শব্দ। সামনে যত এগোয় মেশিনের শব্দ তত গাঢ় হয়। সৌম্য, ইরা দুজনেই ভ্রু কুঁচকাল। এই গ্রামে আবার কে বাড়ি করছে? কৌতূহলী কণ্ঠে ইরা জিজ্ঞেস করে, আমাদের বাড়ির পাশে কেউ কি বাড়ি করছে? সৌম্য উত্তর দেয়, জানি না তো। 2 মিনিটের মাথায় ইরা, সৌম্য দুজনেই তাদের বাড়ির আঙিনায় এসে দাঁড়ায়। কিন্তু সামনে তাকিয়ে কেউই আর এগোনোর শক্তি পায় না। দুজনেই বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে তাদের স্বপ্নের বাড়িটির দিকে। এতক্ষণ ভাবছিল তাদের বাড়ির আশেপাশে কেউ বাড়ি করছে, অথচ তাদের ভাবনার সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো বাড়ি ভাঙার মেশিন দ্বারা তাদের বাড়ি ভাঙতে দেখে। সৌম্য 1 সেকেন্ড সময় নষ্ট করল না। এক প্রকার দৌড়ে গিয়ে চিৎকার করে বলে, আমার বাড়ি কেন ভাঙছিস তোরা? কোন সাহসে আমার বাড়ি ভাঙছিস? সৌম্য চিৎকারে কিছু শ্রমিক ভ্রু কুঁচকে তাকায়। দুজন কাজ ফেলে এগিয়ে এসে বলে, কিছু বলছেন? সৌম্য যথাসম্ভব নিজেকে শান্ত করে বলে, আমার বাড়ি কেন ভাঙছেন? ভদ্রলোক জানায়, আমরা তো মালিককে চিনি না ভাই। আমরা শ্রমিক। আমাদের এখানে এনে কাজ করতে দেয়া হয়েছে। সৌম্য কি বলবে বুঝল না। কে তার বাড়িতে শ্রমিক পাঠিয়েছে বাড়ি ভাঙার জন্য? তখনই চারপাশে গুমগুম শব্দে সকলে উপর দিকে তাকায়। সামান্য উঁচুতে একটি হেলিকপ্টার ঘুরছে। ধীরে ধীরে হেলিকপ্টারটি একটি ফাঁকা জায়গায় ল্যান্ড করে। একজন হেলিকপ্টারের দরজা খুলে দিলে ভেতর থেকে আকাশ বেরিয়ে আসে। পরনে সাদা প্যান্ট, শার্ট। তার উপর সাদা ওভারকোট। চোখে কালো সানগ্লাস। জুতো জোড়া ও সাদা। আকাশ হেলিকপ্টারের পাশে দাঁড়িয়ে দুহাত ওভারকোটের পকেট রাখে। দৃষ্টি সৌম্য, রপানে। আকাশের দুপাশে দুজন করে লোক দাঁড়ানো, যাদের পরনে কালো পোশাক। সৌম্য, ইরা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। আকাশ ধীরে ধীরে এগিয়ে এসে সৌম্য সম্মুখ বরাবর দাঁড়ায়। চোখ থেকে সানগ্লাস খুলে সেটি ভাঁজ করে বুকের কাছে ঝুলিয়ে রাখে। এরপর সৌম্য রদিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, ফিলিংস কেমন? সৌম্য ঢোক গিল। ভাঙা ভাঙা স্বরে বলে, আপনি আমার বাড়ি। মাঝপথে আকাশ বলে, এটা তোর নয়, আমার বাড়ি, আমার জায়গা। বাড়িটা ঠিক পছন্দ হচ্ছে না। ভেবেছি এই 2 টাকার বাড়ি ভেঙে একটি ফ্যাক্টরি বানাবো এখানে। বুঝলি? সৌম্য বাকরুদ্ধ হয়ে যায়। কথা বলার ভাষা হারায় ছেলেটি। ছেলেটার অবুঝে ভরা মুখ দেখে আকাশ বাদিকে হাত বাড়িয়ে 2 আঙুলের সাহায্যে কিছু ইশারা করলে একজন গার্ড আকাশের হাতে একটি কাগজ ধরিয়ে দেয়। আকাশ কাগজটি সৌম্য সামনে ধরে হেয়ালি স্বরে বলে, হেই অবুঝ বালক, দেখে নে এটা কার জায়গা। সৌম্য কাগজটিতে দৃষ্টি নিক্ষেপ করে। দলিলে আকাশের নাম যেমন জলজল করছে তেমনি জলজল করছে তার স্বাক্ষর। সৌম্য বাকরুদ্ধ হয়ে যায়। এই সাইন সে কবে করেছে? হাজার চেষ্টা করেও মনে করতে পারল না। অবাক চোখে তাকায় আকাশের দিকে। আকাশের ঠোঁটের কোণে বাঁকা হাসি লেপ্টে। সৌম্য জমির দলিলটি ধরতে গেলে আকাশ হাত সরিয়ে ফেলে। আফসোসের সুরে বলে, লাভ নেই, এখান থেকে চলে যা। আমার জায়গার ত্রিসীমানায় তোকে দেখতে চাই না। কথা বোঝা গেল। সৌম্য খুব করে হাতড়ালো একটা শব্দ উচ্চারণ করার জন্য।
কিন্তু একটা ছোট্ট শব্দও খুঁজে পেল না। তো পাথরের ন্যায় দাঁড়িয়ে কেবল আকাশকে দেখল। যে আকাশকে সে চুল পরিমাণ চেনে না। বহু কষ্টে উচ্চারণ করে, আমার সাথে কেন এমন করছেন? সৌম্য কথাটা আকাশের কাছে নিছকই এক কৌতুক মনে হলো। সে অদ্ভুতভাবে হেসে ফেলল। হঠাৎ হাসি থামিয়ে আকাশ সৌম্য কলার ধরে চোখ মুখ শক্ত করে রাগান্বিত স্বরে বলে, ড্রামাবাজ, হিসেব কষতে মাত্র শুরু করেছি, আরো অনেক বাকি, দেখতে থাক। কথাটা বলে আকাশ সৌম্যকে ধাক্কা দেওয়ার মতো করে। সৌম্য কলার ছেড়ে উল্টো দিকে ফিরে গপগপ পায়ে এগিয়ে গিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। একজন হেলিকপ্টারের দরজা বন্ধ করে দিলে হেলিকপ্টারটি জায়গা প্রস্থান করে। ইরা দৌড়ে এসে সৌম্য হাত শক্ত করে ধরল। চোখ বেয়ে তখন থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। আকাশ কেন এমন করছে তাদের সাথে সে বুঝতে পারে না। ইরা বাড়িটির দিকে তাকায়। তাদের কত শখের বাড়ি আজ নিমিষেই ধ্বংস হয়ে গেল। এই বাড়িটি সৌম্য ঠিক তার পছন্দের মতো করে বানিয়েছে। তার ইচ্ছে ছিল এরকম একটি গ্রামে সে আর সৌম্য খুব সুখে শান্তিতে সংসার করবে। সৌম্য একটু একটু করে টাকা জমিয়ে এইখানে জায়গা কিনে বাড়ি করেছিল। কত ভালোবেসে সৌম্য এই বাড়ি বানিয়েছে। সেই বাড়ি আজ এভাবে আকাশ ভেঙে ফেলল। ইরা ফুপিয়ে কাঁদে। বড্ড কষ্ট হচ্ছে তার। এবার তারা কোথায় থাকবে? সৌম্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এত বড় শখ তার জন্য অপেক্ষা করছে সে কল্পনাও করেনি। বুকটায় অস্বাভাবিক ব্যথার উৎপত্তি হচ্ছে। কেমন মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে ছেলেটা, যেন সে সত্যি প্রাণহীন এক মূর্তি। প্রিয় মানুষটার জন্য গড়ে তোলা শখের বাড়ি আজ অস্তিত্বহীনের পথে। আহ, জীবন। আকাশ আর সৌম্য ঘটনার পুরো ভিডিও এক যুবক তার ফোনে রেকর্ড করে। এরপর রেকর্ডটি সন্ধ্যার কাছে পাঠিয়ে দেয়। কাজ শেষে ছেলেটি বুক ভরে শ্বাস নিল। ছেলেটির পরনে কালো শার্ট, কালো প্যান্ট, কালো জুতো, মাথায় কালো ক্যাপ, কালো মাস্ক, পরিহিত কালো হুড়ির পকেটের মাঝে দুহাত রাখা। মাস্কের আড়ালে সাদা চোখের মণি দুটো জলজল করছে। ঠোঁটের কোণে বাঁকা হাসি। আকাশপানে চেয়ে বিড়বিড়িয়ে আওড়ায়, সরি সন্ধ্যা, আমার প্রাণ তুই, আমার সোনা পাখি। সকাল সকাল ঘুম থেকে উঠে সন্ধ্যার নামাজ পড়ে শুয়ে বসেছিল। মাত্র ফোনটি হাতে নিলে একটি ভিডিও তার হোয়াটসঅ্যাপে আছে। কৌতূহলবশত সন্ধ্যা ভিডিওটি ওপেন করে। প্রায় 10 মিনিটের ভিডিও দেখে সন্ধ্যার মাথায় বাজ পড়ে। হাত থেকে ফোন পড়ে যায়। হাত পা কাঁপছে তার। আকাশ এসব কি করে করতে পারে? তার ভাইয়ের মাথার রাখার ঠাঁই কি করে কেড়ে নিতে পারে? মেয়েটা মানতে পারে না। সৌম্য ভাইয়া ভীষণ কষ্ট পাচ্ছে। সন্ধ্যার সবকিছু এলোমেলো লাগে। এক পর্যায়ে সন্ধ্যা দুহাতের মাঝে মুখ চেপে ফুপিয়ে কাঁদে। আর পারছে না সে। আর কত সহ্য করবে? তার সৌম্য ভাইয়ের কথা ভেবে তার বুকটা ফেটে যাচ্ছে। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে মেয়েটা বিড়বিড় করে, আমায় ক্ষমা কর সৌম্য ভাইয়া, আমায় ক্ষমা কর। বাড়িতে আসমানি নওয়ান নেই। কোথায় গিয়েছে সন্ধ্যা জানে না। ভদ্রমহিলা বাড়ি থাকলে এতক্ষণে মেয়েটিকে আগলে নিতে দৌড়ে আসত। সন্ধ্যা কাঁদে, খুব কাঁদে। তার যে বড় কষ্ট। তার স্বামী, তার সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন বাবা মায়ের মতো আগলে রাখা সৌম্য ভাইকে একের পর এক কষ্ট দিচ্ছে। সন্ধ্যার দমবন্ধ লাগে। দমবন্ধকর অনুভূতি নিয়ে খুব কষ্টে ডাকে, আল্লাহ। এভাবে সন্ধ্যা প্রায় 30 মিনিটের মতো কাঁদে। ধীরে ধীরে কান্নার বেগ কমে আসে। আস্তে করে সে উঠে দাঁড়ায়। গাড়ির শব্দ পেয়ে সন্ধ্যা দ্রুত বেকুনিতে যায়। আকাশকে গাড়ি থেকে নামতে দেখে সন্ধ্যা আর 1 সেকেন্ড এখানে দাঁড়ালো না। এক প্রকার দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। বড় বড় পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে। তখনই আকাশ বাড়ির ভেতর প্রবেশ করে। সন্ধ্যা থেমে যায়। তাকায় আকাশের দিকে। এই মানুষটা তার আকাশ। এই খ্রিস্ট মানুষটা। না, এই লোকটা আর যাই হোক, তার আকাশ নয়। তার আকাশ মোটেও এমন ছিল না। সে বড্ড ভালো ছিল। তাদের দুভাই বোনকে কত ভালোবাসত আকাশ। আর এই লোকটা এসেছে শুধু তাকে আর সৌম্য ভাইয়াকে কষ্ট দিতে। তার সৌম্য ভাইয়াকে যে কষ্ট দিবে সে কোনোদিন তাকে ক্ষমা করবে না। সন্ধ্যা আকাশের মতো দেখতে এই নিকৃষ্ট লোকটাকে কোনোদিন ক্ষমা করবে না। কোনোদিন না। তার আকাশ মরে গিয়েছে। যে আকাশের তাকে ভুলে যাওয়ার ক্ষমতা নেই। ক্ষমতা আছে কেবল তাকে ভালোবাসার। আকাশ সিঁড়ির দিকে এগোচ্ছিল। তখনই সন্ধ্যা এগিয়ে গিয়ে আকাশের সামনে দাঁড়িয়ে যায়। কান্নামাখা মুখটায় রাগের আভা ছড়িয়ে। বাধা পেয়ে আকাশ বিরক্ত হয়ে সামনে তাকায়। সন্ধ্যাকে দেখে ভ্রু কুঁচকাল। সন্ধ্যা শক্ত গলায় বলে, সন্ধ্যা মালতীকে ভুলে যাওয়ার ক্ষমতা আমার শুভ্র পাঞ্জাবিওয়ালার নেই। আপনি ঠিকই বলেছিলেন, আমি আপনার সঙ্গে আমার শুভ্র পুরুষকে গুলিয়ে ফেলেছি। আপনি আমার শুভ্র পাঞ্জাবিওয়ালা নয়। আপনি
যার চেহারা অবিকল আমার শুভ্র পুরুষের মতো হলেও আপনাদের মাঝে আকাশ পাতাল তফাৎ। আমার শুভ্র পুরুষ ছিল শুভ্র রঙের মতো স্বচ্ছ, আর আপনি অস্বচ্ছ, যাকে বলে মানুষরূপী জানোয়ার। আকাশ রাগে কাঁপছে। সন্ধ্যার বলা জানোয়ার শব্দটি সে হজম করতে পারল না। এক সেকেন্ড ও সময় নিল না। বা হাত তুলে সন্ধ্যার ডাঙ্গালে একটা দাবাং মার্কা চড় মেরে দেয়। সন্ধ্যা বাদিকে সামান্য হেলে যায়। গালটা জ্বলে উঠল। আকাশের থাপ্পড়ে আজ আর অবাক হলো না, তবে বুকের বা পাশটায় ব্যথার সঞ্চার হয়। চোখ দুটো ভিজে ওঠে। সন্ধ্যা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। বিন্দু পরিমাণ জায়গা থেকে সরে যায় না। আর ইচ্ছে করে না নিজেকে সস্তা বানাতে। কার কাছে নিজেকে ছোট করবে? যার কাছে তার বিন্দু পরিমাণ মূল্য নেই, যে তাকে দুপয়সা দাম দেয় না তার কাছে। না, সন্ধ্যা আর নিজের মূল্য কমাবে না। আকাশ ডান হাতে সন্ধ্যার চোয়াল শক্ত করে ধরে রেখে সন্ধ্যার চোখে চোখ রেখে ফুসফুস করতে করতে হিসহিসিয়ে বলে, এত সাহস কোথায় পেয়েছিস? আমাকে জানোয়ার বলিস? আমাকে? ভিকে। সন্ধ্যার মুখে ব্যথার ছাপ। সে আকাশের রাগে লালিত হওয়া চোখচোরায় দৃষ্টি নিবন্ধ রেখে আগের চেয়েও শক্ত কণ্ঠে বলে, যে যেমন তাকে তেমন নামে সম্বোধন করতে আমি বরাবরই সাহসী। আমার সৌম্য ভাইয়ার সাথে করা অন্যায়ের সকল হিসাব আমি গুনে গুনে নিব মিস্টার এভি ওরফে জানোয়ার। আকাশ রেগে সন্ধ্যাকে আরেকটা থাপ্পড় মারার জন্য হাত উঠালে সন্ধ্যার কথা থেমে যায়। ভয় পেয়ে দ্রুত চোখ বুজে নেয় মেয়েটা। জায়গা থেকে সরল না, তবে মাথাটা সামান্য বাদিকে সরিয়ে নেয়। বন্ধ চোখের পাতা বেয়ে নোনাজল গড়ায়। যেই আকাশ তাকে একটা থাপ্পড় মেরে কত দুঃখ করত, আজ সেই আকাশের হাতে একটার পর একটা থাপ্পড় খেতে হচ্ছে। এই থাপ্পড় সন্ধ্যার গালের আগে বুকে গিয়ে লাগে। মেয়েটার দুঃখের অশ্রু থামল না, কিন্তু সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সে আর নরম হবে না। এই লোকটার জন্য সে বুক ফেটে মরে গেলেও আর ফিরে তাকাবে না, বরং সে তার ভাইয়ের সাথে করা অন্যায়ের হিসাব নিবে। এদিকে আকাশের হাত মাঝপথেই থেমে গিয়েছে। সন্ধ্যার বন্ধ চোখ বেয়ে অনবরত নোনাজল গড়াতে দেখে আকাশ ঠুক দিল। থাপ্পড়ের কারণে উজ্জ্বল শ্যামলা গাল হালকা লাল হয়ে উঠেছে। আকাশ ভেতরে ভেতরে ছটফটালো। থাপ্পড় মারার জন্য যে হাত তুলেছিল সে হাত ফিরিয়ে এনে তার গলায় ঝুলানো চেইন শক্ত করে ধরে। দৃষ্টি সন্ধ্যার দৃঢ় অথচ ব্যথার ছাপযুক্ত মুখাবয়বে। আকাশ হাসফাস করে। তার অস্থির লাগছে। এক পর্যায়ে নিজের অজান্তেই আকাশের মুখ থেকে থমথমে কণ্ঠে বেরিয়ে আসে তিনটে শব্দ, কান্না অফ কর, চলবে ইনশাআল্লাহ।